জ্ঞান হিসেবে কোরআন যতটা ইসলামিক, ফিজিক্স ততটাই ইসলামিক, ম্যাথমেটিক্স ততটাই ইসলামিক, লিটারেচার, সায়েন্স, অ্যাস্ট্রোনমি প্রত্যেকটা জিনিস ততটাই ইসলামিক। প্র্যাকটিসিং মুসলিম, খুব ভালো মানুষ, ওনাকে খুব গরিব হইতে হবে না, বাংলা টাংলা একদমই ঘৃণা করেন উনি পড়েন না। আমাদের দেশে ভালো সায়েন্টিস্ট, ভালো ডাক্তার, ভালো ইউনিভার্সিটি প্রফেসর, ওনাদেরকে নাস্তিক হতে হবে। মানে এই কনসেপ্টটা আমরা নিজেরাই কিন্তু এস্টাবলিশ করেছি। আমি চাই আমার সন্তান হাফেজ হোক, কিন্তু বাচ্চা কখনো আমাকে কোরআন পড়তে দেখে না। ওইরকম একটা বাবা মা হইতে চাই যেন আমি একটা রিলিজিয়াস শো অফ করতে পারি। কোরআনের প্রতি ভালোবাসার জন্যই তো মানুষ হাফেজ বানাতে যাচ্ছে, উইচ ইজ ফ্যান্টাস্টিক। আমিও সেই বাবা মাদের একজন। তার যখন বয়স 12 বছর তখন সে হাফেজের পাগড়ি পড়ছে। পরে গিয়ে মনে হলো যেন সে জেলখানা থেকে জামিনে মুক্তি পাইছে, ধর্মকে কমপ্লিটলি বাদ দিয়ে দিচ্ছে জীবন থেকে। আলটিমেটলি কি আমরা এই মানসিকতাটা চাইছিলাম যে 16-17 বছর বয়সে আমার ছেলে বা আমার মেয়েটা বলবে যাক বাবা হাফ ছেড়ে পাচ্ছি, কোরআন শরীফটা তো আর পড়তে হয় না, তাহলে আলটিমেটলি সবই গেল। আপনার কাছে কি মনে হয় যে আমাদের প্রবলেমটা কি? ফ্যামিলি ওরিয়েন্টেশনটা ঠিক ওই ধরনের না। 7টায় আসতে বলেছি, সে যখন 7:30টায় আসছে তাকে একটা সুন্দর বাংলা গালি দিচ্ছি আমার বাচ্চার সামনেই। ঘরে সারাদিন টেলিভিশন চলছে। ল্যাকিংস গুলা কোথায়? ল্যাকিং কমন একটা জায়গাতেই আসলে, সেটা হচ্ছে নলেজ। ওনার মা যখন ইমাম মালিক ছোট ছিলেন, ইমাম মালিকের টিচারকে বলতেছেন যে আমি চাই আপনি অনেক দিন তাকে প্রথমে আদাব শিখান, আখলাক শিখান, পরে তাকে নলেজ শিখান, জ্ঞান শিখান। এই যে চিন্তাটা কিন্তু আমরা হারাই ফেলছি অ্যাজ আ প্যারেন্ট। দিনের শেষে আখলাকের তো কোনো পাগড়ি নাই, দিনের শেষে এক্সিলেন্স টেকে, এটাই হলো কথা। লন্ডনে ইসলামিক স্কুল টেকছে এক্সিলেন্সের জন্য, বাংলাদেশের নটরডেম কলেজ টেকছে এক্সিলেন্সের জন্য, এবং আমাদের ইসলামিক স্কুলগুলোর ওই এক্সিলেন্সে অনেক ঘাটতি। যে ড্রিমগুলো আমি বললাম, দে সাউন্ড ভেরি পাওয়ারফুল, কিন্তু অসম্ভব না। আমাদের ইসলামিক পরিবারগুলোর অনেক ত্রুটি। আমাদের ইসলামিক স্কুলগুলো নতুন গড়ে উঠছে, কিন্তু তার আসলে কারিকুলাম কতটুকু শক্ত, আমাদের বাচ্চাদেরকে আমরা কিভাবে বড় করছি, আমরা কীরকম সমাজ দিচ্ছি, এবং সেইখানে আমরা কিভাবে সেটাকে ইমপ্রুভ করতে পারি। আমি একজন মুসলিম বাবা হিসেবে আমি কতটুকু ঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছি আমার বাচ্চাকে স্কুলে দেওয়ার ক্ষেত্রে, এবং পরিবারে আমি তাকে কি শিখাচ্ছি, এই ব্যাপারে মাহসিনা মমতাজ আপা গত 20 বছরের বেশি সময় ধরে ইসলামিক স্কুলগুলো নিয়ে, স্কুলের কারিকুলাম নিয়ে কাজ করে যাচ্ছেন সিনিয়র লিডারশিপ পজিশনে। ওনার সাথে এই পডকাস্টে এমন কিছু পয়েন্ট নিয়ে আমরা ডিসকাস করেছি যেটা প্রত্যেকটা মুসলিম পরিবারের শোনাটা খুবই জরুরি। দুইটা বিষয় আমাকে খুব অবাক করে। যে পরিমাণ মানুষ আমার পডকাস্ট দেখে এটা অসম্ভব উৎসাহজনক, কিন্তু যারা আমার পডকাস্ট দেখছেন তার 80% আমার চ্যানেলের সাবস্ক্রাইবার না। একটা অনুরোধ করছি, আপনারা যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন তাহলে আমার কন্টেন্টের কোয়ালিটি, টপিক সব কিছু যেমন একদিকে অনেক বেশি আরও ইমপ্রুভ করবে, আবার আপনারা নিশ্চিত থাকতে পারেন আমার কোনো ভিডিও বা পডকাস্ট আপনারা মিস করবেন না। সো প্লিজ সাবস্ক্রাইব। সালাম আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপু, আপনার সাথে আজকে একটা সমস্যা নিয়ে আলাপ করবো। সমস্যাটা হচ্ছে, এটাকে আমি বলি হচ্ছে হাফেজ নাস্তিক সিনড্রোম। জিনিসটা কেমন, আমার বানানো টার্ম। আপনি যেহেতু 20 বছরের বেশি সময় ধরে অ্যাজ এ এডুকেশনিস্ট ইসলামিক স্কুল নিয়ে কাজ করতেছেন, আমারও 2টা ছেলে আছে, আমিও চাই যে তারা ইসলামিক স্কুলে পড়ুক, যদি সম্ভব হয় তারা হাফেজ হোক। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমার যেহেতু মানসিক স্বাস্থ্য সেবা আমাদের এখানে সাইকিয়াট্রিস্ট, ক্লিনিক্যাল সাইকোলজিস্টরা দেয়, আমি টিনেজ ক্লায়েন্ট দেখি না, কিন্তু তাদের সাথে যখনই কথা হয় একটা জিনিস খুবই ক্লিয়ার যে গত 2 বছরে এমন অনেক ধার্মিক ছেলে আসতেছে বা মেয়ে আসতেছে ধার্মিক পরিবার থেকে, যারা আনুমানিক 12-13 বছরের পর থেকে ধর্মকে কমপ্লিটলি বাদ দিয়ে দিচ্ছে জীবন থেকে, খুব নিষ্ঠুরভাবে। দেখা যাচ্ছে যে সে 12 বছরে প্রথম জীবনে, তার যখন বয়স 12 বছর তখন সে হাফেজের পাগড়ি পড়ছে। সেটা সে মাদ্রাসায় পড়ুক, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ুক, যেখানেই পড়ুক, কিন্তু তারপরে 13 বছরের পরে গিয়ে মনে হলো যেন সে জেলখানা থেকে জামিনে মুক্তি পাইছে। এই যে সে মুক্তি পাইছে, তারপরে সে দেখা গেল যে 15 বছর বয়সে লুকায় সিগারেট খাইতেছে, নামাজটাও পড়তেছে না, সে খুব তাড়াতাড়ি দেশের বাইরে চলে যেতে যাচ্ছে, কারণ সে নট বিকজ অফ এডুকেশন, বিকজ অফ দ্য ফ্রিডম। অর্থাৎ সে খুব র্যাপিডলি, তার মধ্যে একটা ভয়াল পরিবর্তন, যেখানে সে তার এই এন্টায়ার যে ইসলামিক স্কুল বলি, মাদ্রাসা, আমার বাচ্চা ইসলামিক স্কুলে পড়ে, মাদ্রাসা বলি, তার যে মানে ধর্মীয় যে এন্টায়ার যে ইকোসিস্টেম ওরিয়েন্টেশন, এই ওরিয়েন্টেশনকে তার কাছে এটা জাস্ট একটা হেট্রেডের জায়গা, যেখান থেকে সে ছিটকে বের হতে চায়। এটা কেন হইতেছে আপনাদের কি মনে হয়? অ্যাজ এ এডুকেশনিস্ট, আপনি একটা খুবই লিডিং ইসলামিক স্কুলের ভাইস প্রিন্সিপাল, আপনার কাছে কি মনে হয় যে আমাদের প্রবলেমটা কি? এটা
অনেক ভাস্ট একটা কোয়েশ্চেন, আসলে অনেক ভাস্ট। এটা নিয়ে সারাদিন কথা বলা যাবে, মানে আমি অ্যাটলিস্ট বলতে পারবো সারাদিন। এর অনেকগুলো কারণের মধ্যে সবচেয়ে বড় যে একটা দুইটা কারণ, তার মধ্যে একটা হচ্ছে যে ওরিয়েন্টেশনটা আমি আমার বাচ্চাকে দিচ্ছি, বাচ্চাকে ওরিয়েন্টেশন অ্যাজ ইন আমি চাচ্ছি ও হাফেজ হোক, আমি চাচ্ছি ও একটা ইসলামিক স্কুলে পড়ুক, সেই ওরিয়েন্টেশনটা অ্যাজ এ পেরেন্ট আমি কতখানি সাস্টেইন করছি অ্যাজ এ পেরেন্ট অ্যান্ড অ্যাজ এ ফ্যামিলি, ওই ফ্যামিলিটাতে আমি ওইটা কতখানি ধারণ করছি, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আনফর্চুনেটলি যদি আমি র্যান্ডমভাবে পিক করি 100 পেরেন্টস যারা চান তার বাচ্চা একটা ইসলামিক স্কুলে যাক, যারা চান তাদের বাচ্চা একজন হাফেজা হোক, তাদের 100 পেরেন্টসদের মধ্যে 95 অথবা এর বেশিও হতে পারে ফ্যামিলিতেই আপনি পাবেন ফ্যামিলি ওরিয়েন্টেশনটা ঠিক ওই ধরনের না। ইন মেনি কেসেস এখানে অনেক রকমের ভ্যারাইটি আছে, যেমন ভ্যারাইটি নাম্বার 1 এরকম হতে পারে যে আমি পার্সোনালি আমি যেহেতু চাচ্ছি আমার বাচ্চাকে কোরআনে হাফেজ করব, সেখানে কিন্তু ইটস আ ভেরি লং প্রসেস অ্যান্ড ইটস ডিফিকাল্ট, এটা কোনো ইজি জার্নি না, যেটা আমরা শুনে আসছি বা আমরা করে আসছি, গার্ডিয়ানদের সাথে এভাবে বলে আসছি যে যেই পরিবারটাতে একটা হাফেজা বের হবে তাদের প্রিপারেশন কি, তারা সোশ্যাল প্রোগ্রামে যাবে সেটা চুজ করবে কোনটাতে আমার যাওয়া উচিত কোনটাতে যাওয়া উচিত না, তাদের ইভিনিং স্ন্যাক, তাদের বাদ ফজর স্ন্যাক্স, এভরিথিং হ্যাজ টু বি সুন্দরভাবে তাদের নিউট্রিশন দেখতে হবে, তাদের মাইন্ডসেট দেখতে হবে, তাদের মেন্টাল হেলথ দেখে রাখতে হবে, তাদের পড়াশোনার সময় আমাকে বের করে দিতে হবে। ইভেন সেদিন আমাকে একজন পেরেন্ট বলছিলেন যে মিস এখন এমন অবস্থা হয়েছে যে ঘরে যে আমি কাজের মানুষ ঢোকাবো যারা আমাকে হেল্প করবে, আমার হেল্পিং হ্যান্ড এমপ্লয় করব, সেখানেও আমার এটা মাথায় রাখতে হয়। এটা আসলে সত্যি কথা, আমার প্রত্যেকটা প্রিপারেশন নেওয়ার পরে ইনফ্যাক্ট আমার ডিসিশন নেওয়া উচিত এখন আমি আমার বাচ্চাটাকে হিফজে পাঠাতে পারি, বিকজ ওর বেসটা আমি করছি, রেডি করেছি বা চেষ্টা করছি। কিন্তু আমরা মোস্ট অফ দ্য টাইমস যেটা করি, বেস রেডি না, আমি নিজে রেডি না, আমার ফ্যামিলি ওরিয়েন্টেশন সেরকম অ্যাজ সাচ কিচ্ছু নাই, কিন্তু জাস্ট বিকজ আমি নিয়ত করেছিলাম আমার 3টা বাচ্চা মেয়ে হওয়ার পরে একটা ছেলে হলে ওকে আমি হাফেজ বানাবো, ওই আমার নিয়তের বরকতে আমি চলে যাই একটা ইসলামিক স্কুলে, কিন্তু আমি আসলে ফ্যামিলিতে ওই জিনিসটা করছি না, ধারণ করছি না। এটা একটা বড় ক্রাইসিস। আরেকটা যেটা আপনি যেটা বললেন যে এইরকম বাচ্চারা কেন স্কেপ খুঁজে বা কেন ওরা ইসলামকে এত হেট করছে, মানে বটম লাইনটা যদি বলি, এটার আরেকটা বড়, না হলো ডেফিনেটলি অনেক ভালো বাচ্চা করতেছে, অনেকে করছে, কিছু বাচ্চা সাফার করতেছে, সেই সংখ্যাটা দিন দিন বাড়তেছে। সুস্থ সম্পর্ক খুঁজতে খুঁজতে মানুষের অসুস্থ হওয়ার মতো অবস্থা। জরিপ বলছে বাংলাদেশে যত বিয়ে হয় তা প্রথম 10 বছরের মধ্যে 32% ডিভোর্স হয়ে যাচ্ছে, আবার যারা বিয়ে করছে তারা 10 বছরের মধ্যেই তার 57% মনে করছে তারা ভুল মানুষকে বিয়ে করছে। আমাদের আজকের ভিডিওর স্পন্সর পালকি, যে আপনার এই সমস্যাটাই সমাধান করবে। আপনি যদি প্রবাসী হন অথবা আপনি যদি বাংলাদেশে এমন কেউ হন যে প্রথমবার বিয়ে অথবা ডিভোর্সের পরে আবার বিয়ের চিন্তা করছেন, চেক আউট পালকি। এটা ট্রু। এটার আরেকটা কারণ হতে পারে, সেটা হচ্ছে স্কুলগুলোরও এখানে একটা রোল আছে টু প্লে, তাই না? আমি যখন একটা ইসলামিক স্কুল হচ্ছি, আমি যখন একটা ইসলামিক স্কুল এস্টাবলিশ করছি যেখানে আমি হাফেজ বানানোর প্ল্যান করছি, আমি চাচ্ছি বাচ্চারা ভালো মুসলমান হয়ে বের হোক, সেখানে আমার নিজের প্রিপারেশনগুলো কি সেটা কি আমি জানি? এখানেও এটাও একটা আমার মনে হয় এটাও একটা মেজর ওয়ারি আমাদের জন্য, কারণ একটা স্কুল হিসেবে আমি আমার বেসিক প্রিন্সিপালগুলো কোথায় বসে সেট করছি। ফর এক্সাম্পল, আমি একটা ইসলামিক স্কুল খুলতে যাচ্ছি, আমাকে তো গভর্নমেন্ট কোনো রুলস দিচ্ছেন না বা কোনো ফ্রেমওয়ার্ক দিচ্ছেন না, সেটা আমাকে ওয়ার্কআউট করে বের করতে হচ্ছে। এবং মজার ব্যাপার হচ্ছে, যেটা আসলে আমাদের জন্য একটু অ্যালার্মিংও, যে বাংলাদেশে যদি এই মুহূর্তে 100টা ইসলামিক স্কুল থাকে, 100টা ইসলামিক স্কুলের 100 রকমের পার্সপেক্টিভ, এবং সেভাবে তারা আগাচ্ছে। অনেকে জানেনও না ঠিক মতো যে আসলে আমার কি জিনিস, কি বেসিক প্রিন্সিপালগুলো ঠিক রাখতে হবে। আমি কি যখন একজন ফিজিক্স টিচারকে রিক্রুট করছি, তখন আমার জন্য কি ফিজিক্স টিচারের অ্যাজ এ ফিজিক্স টিচার তার স্কিলটা ইম্পর্টেন্ট বেশি, তার কোয়ালিফিকেশনটা ইম্পর্টেন্ট বেশি, নাকি যেহেতু এটা একটা ইসলামিক স্কুল তার অ্যাটায়ার, তার লিবাস, তার কত বড় নামাজি, কত নামাজের দাগ টাগ আছে, এটা বেশি ইম্পর্টেন্ট? আমি জানি দুইটাই ইম্পর্টেন্ট, আমি কাউকে ছোট করছি না, কিন্তু এটাকে কিভাবে কম্বাইন করতে হয়, এই নলেজটা আমাদের আরেকটা বড় ক্রাইসিস, যেই কারণে বাচ্চাগুলো আসলে দিনের শেষে একটা ইসলামিক স্কুলে বসে নাম্বার 1 তার আইডল খুঁজে পায় না, নাম্বার 2 হচ্ছে এডুকেশনে মজা পাচ্ছে না, কারণ আমি ইদার
ইসলামিক স্কুল হিসেবে সারাদিন হিভস বা আল কোরআন ক্লাস, অ্যারাবিক ক্লাস, ইসলামিক স্টাডিজ ক্লাস, কিছু মুখস্থ কথা ওদেরকে দিচ্ছি, তারা যেটাতে তারা বোর্ড হয়ে যাচ্ছে অথবা ইরিটেটেড হচ্ছে, ডিটেস্টেড হয়ে যাচ্ছে, অথবা ভাইস ভার্সা হচ্ছে। হ্যাঁ, এমন একজন টিচারকে আমি ক্লাসে ঢুকিয়ে দিলাম যিনি এক্সিলেন্ট একজন কেমিস্ট্রি টিচার, এক্সিলেন্ট বাংলা টিচার, কিন্তু ওনার ইসলামের সাথে দূরতম কোনো সম্পর্কও নাই, দুইটাই হচ্ছে। তো এই জিনিসগুলো আমার কাছে যেটা মনে হয়, প্যারেন্টদের ওরিয়েন্টেশনটাও এটার জন্য দায়ী, আবার স্কুলের ওরিয়েন্টেশনটাও এটার জন্য দায়ী। ডেফিনেটলি আমি কোনো এডুকেশনিস্ট না, কিন্তু বিভিন্ন ইসলামিক স্কুলের সাথে আমি কিছুটা হইলেও জড়িত ছিলাম, এবং মানে কারণ আমি সবসময় চিন্তা করতাম যে না, আমার ছেলে মেয়েও তো একসময় ইসলামিক স্কুলে পড়বে, আমি চাই যে আসলে একটা ভালো ইসলামিক স্কুল হোক। কিন্তু আনফর্চুনেটলি আমি অনেকগুলো ইসলামিক স্কুলের পতন দেখছি, অন্তত 4টা ইসলামিক স্কুলের পতন আমি শুরু এবং পতন আমি চোখের সামনে দেখছি। তো সেটা দেখে আমার ডেফিনেটলি এখন আবার অলিতে গলিতে ইসলামিক স্কুল হচ্ছে। একটা জায়গা থেকে আমি শুরু করি অনেকগুলা মানে অ্যাসপেক্ট নিয়ে আলোচনা করা যায়, সেটা হচ্ছে যে কোয়ালিটি অফ এডুকেশন। আমি যেটা দেখছি, সে আপনার অপিনিয়নটা নিব, বাট আমি আমার অবজারভেশনটা বলতেছি। সেটা হচ্ছে যে আমাদের একটা ভয়ঙ্কর রকম মানে একটা এই ইসলামিক ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে আসলে কাদের বাচ্চারা বেশি যাচ্ছে হচ্ছে গিয়ে যে ওই বাবা মাদের সন্তানরা, যেই বাবা মারা আসলে কখনো মাদ্রাসায় পড়ে নাই, তারা বেশিরভাগ ক্ষেত্রে বাংলা মিডিয়াম স্কুলে পড়ছে বা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে, একটা বয়সে গিয়ে তারা ধার্মিক হয়েছে, এখন তারা বাচ্চাদেরকে একটা ইসলামিক ওরিয়েন্টেশন দিতে চায়। গ্রেট, আমিও সেই বাবা মাদের একজন। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আমাদের মধ্যে একটা জাকির নায়েক সিনড্রোম আছে। জাকির নায়েক সিনড্রোমটা এরকম যে আমরা জাকির নায়েককে ভালোবাসি এবং আমরা মনে করি প্রত্যেকটা সন্তান চাইলেই জাকির নায়েক হইতে পারে, যে একজন মেডিকেল ডক্টর, একজন সফল ইসলামিক বক্তা, অনেক কোরআনের অনেক আয়াত মেমোরাইজ করে, এবং মানে অর্থাৎ সে দিন সম্পর্কে অনেক নলেজ রাখে এবং সে দুনিয়া সম্পর্কে অনেক নলেজ রাখে, দুইটাতেই সে এক্সিলেন্ট। এটা করতে গিয়ে প্যারেন্টসদের জায়গা থেকে দুইটা বড় প্রবলেম, একটা একটা বড় রকম একটা বায়াস কাজ করে। একটা হইল প্রত্যেকটা বাচ্চা চাইলেই হাফেজ হইতে পারে, যেটা একটা অনেক বড় প্রবলেম, কারণ অবশ্যই প্রত্যেকটা বাচ্চা হাফেজ হওয়ার কথা না, এবং এটা আমাদের কোনো রিলিজিয়াস অব্লিগেশন না, হইলে ভালো, বা রিলিজিয়াস অব্লিগেশন না। আরেকটা হচ্ছে যে এডুকেশনের কোনো দাম নাই, সবাই আসলে একই এডুকেশন দেয়, এডুকেশনটা হইলেই হইল। যারা আমরা জেনারেল শিক্ষিত তাদের, আমার এই স্কুলের এডুকেশনের কোয়ালিটি কি, মানে আমি বলতেছি রেগুলার একাডেমিক এডুকেশন, সেইখানে অনেক বাবা মা প্যারেন্টসের জায়গা থেকে অনেক এটাকে খুব হালকাভাবে দেখে। ফিজিক্স তো সবাই পড়ে, কেমিস্ট্রি তো সবাই পড়ে, ম্যাথ তো সবাই পড়ে, অ্যাজ ইফ মানে এটার আসলে মানে কোয়ালিটির কোনো তেমন একটা ব্যাপার নেই। বাট আসলে এখানে তো কোয়ালিটির অনেক বড় একটা ব্যাপার আছে। প্যারেন্টসদের এই এক্সপেকটেশনকে কেটার করে যখন স্কুলগুলো হয়, সো প্যারেন্টসদের এক্সপেকটেশনের যে প্রবলেম, স্কুলেরও গিয়ে বাস্তবায়নে এক্স্যাক্টলি সেই প্রবলেমই থাকে। তো তারা জানে যে প্যারেন্টস কী চায়, যে কোনো মূল্যে হাফেজ হোক, সো জোর করে যেভাবেই হোক হাফেজ বানাইতে হবে। প্যারেন্টসদের কাছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের টিচারের কোয়ালিটি ইম্পর্টেন্ট না, তাহলে স্কুলের কাছে ইম্পর্টেন্ট হওয়ার দরকার নাই। সো এই জায়গাটায় অ্যাজ আ এডুকেশনিস্ট আপনি যখন দেখেন, আপনার কাছে কী মনে হয় যে আপনি যদি এটার একটু ময়না তদন্ত করেন, যে আসলে আপনার কাছে কী মনে হয় বোথ প্যারেন্টস এবং স্কুল ম্যানেজমেন্ট আসলে মানে ল্যাকিংসগুলো কোথায়? ল্যাকিং কমন একটা জায়গাতেই আসলে, সেটা হচ্ছে নলেজ। এটা আনডাউটেডলি সত্যি কথা। কারণ হচ্ছে আমি যদি পেরেন্ট হিসেবে আমি আমার বাচ্চার জন্য একটি স্কুল চুজ করি, সেখানে আমার নিজের কিছু কোর অবজেক্টিভ থাকা উচিত। আপনি যেটা বলছেন যে হ্যাঁ, আমি কি আসলে রিয়েল এডুকেশন চাই, নাকি শুধু হাফেজ বানাতে চাই? হাফেজ বানানোর কাজটা এখন ফরচুনেটলি অথবা আনফর্চুনেটলি বাংলাদেশে বহু ইনস্টিটিউশন করছে। ঘরে বসেও অনলাইনে হাফেজ হয়ে যাচ্ছে মানুষ। আমি এরকম অন্তত পক্ষে একটা ইনস্টিটিউশনের কথা বলতে পারবো, যেখানে আমার মেয়েও পড়ে বাদ ফজর সে 1 ঘন্টা করে পড়ে এবং হচ্ছে সে হাফেজ হয়ে যাচ্ছে। তাদের ওই ইনস্টিটিউশন থেকে অনেক বাচ্চা, বয়স্ক মানুষ হাফেজ হচ্ছে। নাকি আমার অবজেক্টিভ এইটা যে আমার বাচ্চাকে আমি একটা ভালো মানুষ, ভালো মুসলমান বানাবো। এখন ওই জায়গাতে গিয়েই আমাদের মেইন, আপনার প্রশ্নটার ভিতরে আপনার উত্তরটা ছিল যে মেইন ভুলটা, মেজর মিস্টেকটা আমরা ওই জায়গাতে করছি। আবার অ্যাজ অ্যান ইনস্টিটিউশন আমি যখন একটা স্কুলের পলিসি মেকার, তখন সেখানে বসেও আমার আসলে এটা ঠিক করা উচিত যে আমার জন্য কোনটা আমার প্রিন্সিপাল অবজেক্টিভস আর কোনটা আমার সাইড অবজেক্টিভস, তাই না? এখানে বেশিরভাগ ইনস্টিটিউশন ওই জায়গাটাতেও ফেল করছে। আমি একটা বইয়ে একজন ইজিপশিয়ান
মুসলিম স্কলার ডক্টর মেহমেদ গোরমেজ, ওনার একটা বইতে পড়েছি। ওই লাইনটা আমার খুবই পছন্দ এবং আমি সব জায়গায় বলি, আমাদের টিচারদের মিটিংয়ে আমি প্রায় সময় কথাটা বলি, যে ওখানে উনি লিখেছিলেন যে জ্ঞান হিসেবে কোরআন যতটা ইসলামিক, ফিজিক্স ততটাই ইসলামিক, ম্যাথমেটিক্স ততটাই ইসলামিক, লিটারেচার, সায়েন্স, অ্যাস্ট্রোনমি প্রত্যেকটা জিনিস ততটাই ইসলামিক, কোনোটাই কম ইম্পর্টেন্ট না বা কোনোটাই আনইসলামিক বলে কিছু নাই, এটা উনি বলেছিলেন। এই কথাটা আমার এত ভালো লাগে। আমরা আমাদের এই পাক ভারত উপমহাদেশে আমরা যেই বড় একটা হিস্টোরিক্যাল মিস্টেক আমরা করি, আমরা হচ্ছে যে এখানে ইসলামকে অন্যান্য নলেজ সোর্স থেকে আলাদা করে ফেলি। মানে যিনি খুব প্র্যাকটিসিং মুসলিম, খুব ভালো মানুষ, ওনাকে খুব গরিব হইতে হবে, উনি কিছু জানেন না, বাংলা টাংলা একদমই ঘৃণা করেন, উনি পড়েন না। আবার যিনি খুব ভালো, আমাদের দেশে ভালো সায়েন্টিস্ট, আমাদের ভালো ডাক্তার, ভালো ইউনিভার্সিটির প্রফেসর, ওনাদেরকে নাস্তিক হতে হবে। মানে এই কনসেপ্টটা আমরা নিজেরাই কিন্তু এস্টাবলিশ করেছি, ওয়ারেজ এটা আসলে সত্যি না। বা অ্যাজ অ্যান ইনস্টিটিউশন আমাদের কিছু কমন প্রিন্সিপাল থাকতে হবে। আমার এখানে আমার বাচ্চা তাওহীদের ব্যাপারে তার ক্ল্যারিফাইড ধারণা থাকবে, তার আখলাকের ব্যাপারে, তার চারিত্রিক যে বিষয়গুলোর সাথে কখনোই কম্প্রোমাইজ করা যায় না, এগুলোর ব্যাপারে তার পরিষ্কার ধারণা থাকবে এবং সেটা স্কুলে সে প্র্যাকটিস হতে দেখবে। সেই স্কুল অ্যাজ অ্যান ইনস্টিটিউশন এই জিনিসগুলোকে নার্চার করবে, কালচার করবে। ইভেন একটা গেটম্যানও ওই স্কুলের, একটা সিকিউরিটি গার্ডও, সে যখন বাচ্চাদেরকে রিসিভ করছে সে সালাম দিবে, সে স্মার্ট থাকবে, সে সুন্দর ভাষায় কথা বলবে। এই জিনিসটা জানি না, আমি এটা এত বেশি ফিল করি যে একটা স্কুলের, একটা ইসলামিক স্কুলগুলো কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট সামাজিক প্রতিষ্ঠান। সমাজে মসজিদের পরে ইসলামিক স্কুলগুলো, এবং টু সাম এক্সটেন্ট আমি বলবো বাংলাদেশের কনটেক্সটে ইভেন মসজিদের থেকে বেশি রোল প্লে করতে পারে চাইলে একটা ইসলামিক স্কুল কমিউনিটিতে, বাচ্চাদের সাথে, পেরেন্টগুলোতে, পরিবারগুলোতে। সেইখানে দাঁড়িয়ে আমার এথোসটা এত স্ট্রং হওয়া উচিত, এত পাওয়ারফুল হওয়া উচিত, এবং এত একদম আমার ভিশনটা খুব সুন্দর ক্ল্যারিফাইড হওয়া উচিত, যেখানে আমি জানবো আসলে আমি কি চাই। বছরের শেষে 10টা হাফেজ বের করা আমার আসল টার্গেট না, কিন্তু বছরের শেষে আমার এখানে আমার টিচারদেরকে মডার্ন ইসলামিক লাইফস্টাইলের উপরে ওরিয়েন্টেশনটা দেওয়া, আমার পরিবারগুলোকে নিয়ে কাজ করা, যাতে পরিবাররা তাদের প্রত্যেকটা ছোট ছোট বিষয়ে ভালো এবং মন্দের পার্থক্যটা করতে পারে, তাদের বেসিক বিলিফ সিস্টেমটাকে আমি পিউরিফাই করতে পারি। এই কনসেপ্টগুলোর চর্চাগুলো আমাদের হয় না। আমরা যেটা করি, পেরেন্টরাও একটা বড় ভুল করি, যেটা আপনি বলেছেন, একটা জাকির নায়েক সিনড্রোমে আমরা ভুগি। আমরা একটা আউটার একটা রেজাল্ট চাই এবং স্কুলগুলোও খুব ভালোভাবে ওই আউটার রেজাল্টটা দিয়ে আমাকে বিদায় করে দিচ্ছে, ওয়ারেজ আমি আমার বাচ্চাকে আসলে ভেতরে কিছু দিই নাই। এইটা যেমন পেরেন্টদেরকেও এটা ঠিক করা দরকার, তেমন স্কুলগুলোতেও পলিসি মেকাররা বসে এটা ঠিক করা দরকার যে আমার এত হাজার স্টুডেন্ট বেড়েছে এই বছর, আমার এতজন হাফেজ বের হয়েছে, আমার মানে দৃশ্যমান কিছু ডেফিনেশন দিয়ে যদি আমি আমার স্কুলকে ডিফাইন করতে চাই, দ্যাট ইজ এ বিগ মিস্টেক। গত অন্তত 5 বছরে যেটা ক্লিয়ার সেটা হচ্ছে যে ঢাকা শহরে অলিতে গলিতে এখন ইসলামিক স্কুল হচ্ছে 3টা কারণে আমি যেটা দেখি। 1 নম্বর সেটা হচ্ছে প্রচুর ডিমান্ড, প্রচুর মানুষ তার বাচ্চাকে একটা ইসলামিক স্কুলে দিতে চায় এবং তারপর চিন্তা করে এখানে ধর্মও আছে, ইংলিশে কথাও বলতে পারবে, কেন না। 2 নম্বর যেটা কারণ সেটা হচ্ছে গিয়ে যেহেতু ডিমান্ড বেশি, তাহলে এখানে ব্যবসা করাটা ইজি, এই জন্য মানুষজন ব্যবসায়ীরা এখানে ইনভেস্ট করতেছে। 3 নম্বর সেটা হচ্ছে আমাদের মাওলানা অনেক, তো যেহেতু ইসলামিক স্কুলে এবং অনেক মাওলানাদেরকে মোটামুটি কম টাকা দিয়ে রাখা যাচ্ছে, যেখানে অনেক ভালো টিচারের বেতন বেশি। সো এই জন্য এটাও কিন্তু একটা বায়াস। আমি পিওরলি বলতেছি যে মানে ভিতরের গল্পটা কি, যে তারা মনে করছে হ্যাঁ ঠিক আছে, আমার মানে 50টা টিচার রাখার থেকে, এক্সপিরিয়েন্স টিচার রাখার থেকে আমি যদি 25টা মাওলানা আর 25টা জুনিয়র টিচার রাখি, দেন আমার ওভারঅল মান্থলি এক্সপেন্স কিন্তু 3 ভাগের 1 ভাগ হয়ে যাচ্ছে। আমার একটা প্রপার স্কুল করতে যদি আমার 50টা এক্সপিরিয়েন্স টিচার লাগে, আমার একটা ইসলামিক স্কুল করতে কী লাগতেছে, জুনিয়র 25টা টিচার আর 25 জন হাফেজ মাওলানা, এদের বেতন ওদের 3 ভাগের 1 ভাগ আমার ইসলামিক স্কুল হয়ে যাচ্ছে। কারণ দিনের শেষে তো সবাই ওই লিফলেটের টুপিটাই দেখবে, দাড়িটাই দেখবে, হিজাবটাই দেখবে, আর তো কোনো সমস্যা নাই। আর 4 নম্বর সেটা হচ্ছে ইসলামিক স্কুলের আসলে কোনো মানদণ্ড নাই, আপনি যেটা করবেন এটাই ইসলামিক স্কুল হইতে পারে। আপনার অ্যাজ লং এজ ইউনিফর্মটা হিজাব আছে এবং বা ছেলেটার মাথায় টুপি আছে, এটা একটা ইসলামিক স্কুল। তার মানে কি, এখানে কিন্তু কোনো ফিক্সড মানদণ্ড নাই, এটার মানদণ্ড যেমন খুশি তেমন সাজো মানদণ্ড। এই জায়গাটায় মানে এই যে
স্কুলগুলো যে বাড়তেছে, এটা যে কোয়ালিটির যে একটা কনসার্ন, সেটাকে আপনি কিভাবে দেখেন? এটা যদি আমি অ্যান্সার করতে যাই তাহলে আমি এগ্রি করব আপনার সাথে, পুরোটা না করলেও 80% আপনার কনসেপ্টের সাথে এগ্রি করব যে দিস ইজ অ্যাকচুয়ালি দ্য সিনারিও অফ অল ম্যাক্সিমাম ইসলামিক স্কুল। সব ইসলামিক স্কুল এরকম আমি বলতেছি না, মানে ম্যাক্সিমাম, জি, যে মানে যা মানে মাশরুমের মতো যা গজাইতেছে সেটা বলতেছি। এখন এখানে এই জায়গাটাকে যদি আমি অ্যান্সার করি, আমি অ্যাজ এ সিঙ্গেল ইন্ডিভিজুয়াল, আমি আমার যদি বলি আমার একটা ড্রিম আছে, যে একটা না আমার কয়েকটা ড্রিম আছে বাংলাদেশের এডুকেশন সিস্টেম নিয়ে, বিশেষ করে এই ইসলামিক স্কুলগুলোকে একটা প্ল্যাটফর্মে আনার আমার একটা ড্রিম আছে। কারণ আসলে আমরা গালি শুনছি, বহুদিন ধরেই শুনছি, আরও শুনবো, কারণ গালি খাওয়ার কাজ আমরা করতেছি। একটা ইসলামিক স্কুলের একজন লায়াবিলিটিটা যদি আমি আমার কাঁধে নেই একজন এডুকেশনিস্ট হিসেবে, আমি এই গালি খাওয়ার কাজ করছি, তো এইটা তো সারা জীবন চলতে পারে না। এটার জন্য আমার একটা ড্রিম হচ্ছে বাংলাদেশের ইসলামিক স্কুলগুলোকে অ্যাটলিস্ট ইনিশিয়ালি টু বিগিন উইথ লিডিং ইসলামিক স্কুলগুলোকে একটা প্ল্যাটফর্মে আনা, এবং সেখানে বসে কিছু প্রিন্সিপাল কিছু একটা রুব্রিক্স বানানো, যে হ্যাঁ আমি যখনই আমার পকেটে পয়সা আছে আমি একটা ইসলামিক স্কুল করতে যাই, আপনাকে এই 10টা রুব্রিক্স ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে বিফোর ইউ বিগিন দ্য এডুকেশন সার্ভিসেস। এই জায়গাটাতে আমার অনেক বড় একটা, আমি অনেক বছর ধরে এটা প্ল্যান করি, এবং বিভিন্ন ইসলামিক স্কুলে যখন আমি টিচার ট্রেনিংয়ে যাই বা ইসলামিক স্কুলের কর্ণধারদের সাথে বসা হয়, কথা হয়, ম্যানেজারদের সাথে কথা, আমি এই কথাটা বারে বলি যে এই জিনিসটা খুব দরকার, একটা প্ল্যাটফর্মে একটা ছাতার নিচে এনাদেরকে আনা। এবং আমি দেশের বাইরে যখন গিয়েছি আমি দেখেছি, বিশেষ করে ইংল্যান্ডে, ওখানকার এডুকেশন সিস্টেমটা আমার খুব পছন্দের, আমি ওইটা নিয়ে পড়তে পছন্দ করি, জানতে পছন্দ করি। ওখানে একটা জিনিস হতো, সেটা হচ্ছে GSA, গুড স্কুল অডিট। বছরের যে কোনো সময় কাউন্সিল থেকে, ওই যে মিউনিসিপ্যালিটি থেকে বা কাউন্সিল থেকে একটা টিম চলে যাবে, তারা গিয়ে গুড স্কুল অডিট করবে। হ্যাঁ, তো আমরা এখানে যদি ইসলামিক স্কুলগুলোকে একটা কমিউনিটিতে আনতে পারি, এখানে যেটা হবে, এখানে স্কুল অডিট করার একটা টিম থাকবে। ফাইন, স্কুল A, স্কুল B, স্কুল C এর কিছু মেম্বারকে নিয়ে আমি গুড স্কুল অডিট করার একটা টিম করলাম। ওনারা একসাথে 3 মাস পর স্কুল D-তে গেল, D এর মেম্বাররা স্কুল A-তে আসলো, একটা নির্দিষ্ট ফ্রেমওয়ার্কের ভিতরে ওনারা স্কুলটাকে অডিট করবেন। স্টুডেন্টদের ফেসিলিটি কীরকম হচ্ছে, টিচাররা কীভাবে নিজেদেরকে ট্রেন করছে, কীভাবে নিজেদেরকে গ্রুম করছে, কতখানি ডেভেলপ করেছে করে নাই, এইভাবে কিছু প্রিন্সিপালের আন্ডারে স্কুলগুলোতে একটা সার্ভে চালু থাকবে, সবসময় হবে এটা কিন্তু এখন ব্রিটিশ কাউন্সিলও করছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে। তাদের একটা স্ট্যান্ডার্ড আছে, এই স্ট্যান্ডার্ডটা তুমি না মেনটেন করতে পারলে তোমাকে তারা এক্সাম স্কুল বানাবে না, ওখানে এক্সাম সেন্টার হবে না। তো এটা আমরা কেন করতে পারছি না? ইটস ভেরি সিম্পল, আমরা নিজেরা বসে এই কাজটা করতে পারি। নাম্বার 2 হচ্ছে, আমি আরেকটা যে জিনিসটা আমার একটা ড্রিম আছে, সেটা হচ্ছে টিচারদের একটা কোয়ালিফিকেশন এক্সাম থাকা উচিত, অ্যাটলিস্ট ওয়ান্স এ ইয়ার, অ্যাটলিস্ট, যেখানে আমার ইসলামিক কনসেপ্ট বলি, আমার সাবজেক্টের কনসেপ্ট বলি, এডুকেশনের উপরে কনসেপ্ট বলি, এগুলো টোটাল জিনিসটাকে কম্বাইন করে টিচাররা সারা বছর কিছুটা পড়াশোনার মধ্যে থাকবেন, তারা দে উইল বি এবল টু অ্যাসেস দেমসেলভস যে আমি কতখানি ইমপ্রুভ করছি, বিকজ ওনারা জানেন বছর শেষে আমার একটা এক্সাম আছে। আদারওয়াইজ আমি টিচারদেরকে ঠিক রাখতে পারছি না। প্রত্যেকটা স্কুলের এই স্ট্রাগল। আমি গত পরশুদিন একটা বড় বাংলাদেশের ইসলামিক স্কুল, কিন্তু বাংলা মিডিয়াম, অনেক বড় একটা ইসলামিক স্কুল, ওখানকার একটা ব্রাঞ্চে গিয়েছিলাম। তো প্রিন্সিপাল স্যার বারবার আমাকে এটাই বলছিলেন যে আপা, আমরা দিনের শেষে আমাদের সব পলিসি, সব ড্রিম, সব ভিশন, সব প্ল্যান নষ্ট হয়ে যাচ্ছে টিচারদের জন্য। টিচাররা ডেডিকেটেড না, তারা ঘড়ির দিকে তাকিয়ে থাকে, কখন সময় হবে পাঞ্চ করে কখন বের হয়ে যাবেন। তারা এনাফ এফোর্ট দিচ্ছে না, তারা জাস্ট ভাষা পড়াচ্ছে। এগুলো অ্যাসেস করবে কে? এটা এই জন্য আমার আরেকটা প্ল্যান, আমার এক্সপিরিয়েন্সে আমি দেখতে আসলে এই জিনিসগুলো আমি আমার মাথায় সেট করেছি যে একটা কোয়ালিফিকেশন এক্সাম টিচারদের হওয়া উচিত অ্যাটলিস্ট ওয়ান্স এ ইয়ার। এরপরে যেটা আরেকটা আমি খুব স্বপ্ন দেখি, সেটা হচ্ছে একটা ফ্র্যাটার্নিটি হবে অ্যাক্রস দিস স্কুলস। কারণ আমি একটা ইসলামিক স্কুল খুলেছি, আপনি আরেকটা খুলেছেন, এই ব্যাপারটাই আমাদের দুজনকে কিন্তু এনিমি বানিয়ে দেয় না, কিন্তু এখন সেটা হচ্ছে।
প্রচণ্ড পরিমাণে হচ্ছে, অথচ দিন শেষে দেখতে গেলে আমাদের কমন গোল একটা, তাই না? ফাইন, এখন আমি কিভাবে, আমরা যদি একটা প্ল্যাটফর্মে চলে আসি তাহলে তো আমার কম্পিটিশন থাকছে না। আসলে সেটা সত্যি না। এখানে যেটা হয়, আমি একটা ইসলামিক স্কুল হিসেবে আমার একটা ইউএসপি থাকবে যেটা আপনার থেকে ডিফারেন্ট হবে, যেটা আর 10টা স্কুল থেকে, প্রত্যেকটা স্কুলের এক একটা ইউএসপি থাকবে। তো ওয়াই ডোন্ট ইউ ওয়ার্ক অন ইয়োর বিজিএমইতে সব গার্মেন্টসের মালিকরা আসে না, আসছে না একসাথে? এইটাতে আমাদের যে উপকারটা হবে সেই উপকারের তুলনায় ওই আমার কম্পিটিশনে যে 2, 4, 10টা, 15টা, 20টা, 100টা বাচ্চা ছুটে যাবে, সেটা কিচ্ছু না, আসলে কিচ্ছু না। এটা আমার 3 নাম্বার একটা ড্রিম, বা হয়তো ইনশাল্লাহ আমি এটা নিয়ে খুব তাড়াতাড়ি কাজ করা শুরু করব। আর আরেকটা হচ্ছে লিডারশিপ, যেটা আসলে অ্যাজ এ হোল পুরো বাংলাদেশেরই একটা বড় ক্রাইসিস, বিরাট বড় ক্রাইসিস। কারণ আমি যেটা ফিল করি, আমি আমার নিজেকে সহই আমি এই ডেফিনেশনটার মধ্যে ফেলছি, আমরা এখনও পর্যন্ত জানি না যে আমার কি কি প্রিপারেশন নেওয়া উচিত, আমার কি কি কোয়ালিফিকেশান নেওয়া উচিত টু রান অর টু লিড অ্যান ইসলামিক স্কুল। আমি এটা ওন করছি, আমার পয়সা আছে, আমি স্কুলটা খুলেছি, আমি মালিক হয়ে যাচ্ছি, বা আমি হেড অফ স্কুল হয়ে যাচ্ছি, বা আমি আমি আমার পছন্দ মতো স্কুলটা চালাচ্ছি। কিন্তু সেটা তো সবসময় নাও হতে পারে, ইফেক্টিভ নাও হতে পারে। অ্যাজ এ লিডার আমি আমার কোয়ালিফিকেশান কি কি লাগবে সেটাও কিন্তু ওই প্ল্যাটফর্মে বসে আমরা আলোচনা করতে পারি। যে হ্যাঁ, আমরা যেহেতু ইসলামিক স্কুলগুলোকে লিড করার কথা বলছি, ঠিক আছে, এই মুহূর্তে বাংলাদেশে নাই, ধরে নিলাম বাংলাদেশে এই মুহূর্তে ইসলামিক স্কুল লিড করার মতন কেউ নাই, ফাইন, কিন্তু আমরা তো তৈরি করতে পারি। বাংলাদেশের বয়স 50 বছর প্লাস, 50 বছরে হয়তো ধরে নিলাম 5 জন লিডার তৈরি হয়েছে, কিন্তু দ্যাট ডাজন্ট সে দ্যাট আমি আগামী 10 বছরে আরও 10 জন লিডার তৈরি করতে পারবো না। এক্স্যাক্টলি, আমি আমার একদম এক্সক্লুসিভ লিডারশিপ প্রোগ্রামের আন্ডারে এনে আমি আগামী বাংলাদেশের ইসলামিক স্কুলগুলো হয়তো আমরা চিন্তা করলাম যে হ্যাঁ, আমরা আগামী 10 বছরে 2035 পর্যন্ত আমরা 10 জন লিডারকে তৈরি করব, খুঁজে বের করি ইউনিভার্সিটি থেকে, ভালো এডুকেশন বুঝে, ইসলাম বুঝে, দেশের বাইরে ওরিয়েন্টেশন আছে, এডুকেশন আছে দেশের বাইরের, তাদেরকে আন্ডার সার্টেন ক্রাইটেরিয়া আমরা প্রিপেয়ার করব। এটাও কিন্তু হচ্ছে না আমাদের দেশে। এটা ইনফ্যাক্ট লিডারশিপ রেজ করা এই দেশের কালচারে নাই, এখনও আসে নাই, কিন্তু আমরা তো এটার পাইওনিয়ার হতে পারি। আদারওয়াইজ ইসলামিক স্কুলগুলো আগামী 50 বছরও সাফার করবে, কিচ্ছু হবে না, এই জায়গাতেই আমরা থেকে যাব। তো এই কয়েকটা যে ড্রিমগুলো আমি বললাম, দে সাউন্ড ভেরি পাওয়ারফুল, কিন্তু অসম্ভব না, অবশ্যই অসম্ভব না। আমি এবং এটার খুব স্বপ্ন দেখি যে একদিন এই দেশে এই জায়গাতে আমরা আরও বেশি অ্যাফ্লুয়েন্ট হব ইনশাআল্লাহ। ইভেন আমি বলবো যে পার্টিকুলারলি যখন আমরা এডুকেশনের স্ট্যান্ডার্ড অ্যাসেস করতেছি, ইউকের এক্সাম্পলতে আমি আবার টানি, ইউকেতে কিন্তু যখন তারা এডুকেশন অ্যাসেস করে, কোয়ালিটি অফ এডুকেশন, তখন তারা ইসলামিক স্কুল, নন ইসলামিক স্কুল, ফেইথ বেসড স্কুল সব কিছুই দেখে। তাতে কি হয়, অডিটটা অনেক স্পষ্ট হয়, এবং সেই অডিটে দেখা যায় যে আসলে ইসলামিক স্কুলগুলো ইউকেতে জেনারেল অনেক স্কুলের থেকে ভালো করতেছে। সো তার মানে কি, তাদের কোয়ালিটি অফ এডুকেশনে একটা আলাদা ফোকাস আছে। যে জিনিসটা আমাকে অ্যাজ আ প্যারেন্ট খুব ওয়ারি করে, মানে প্রচণ্ড পরিমাণে আমাকে টেনশনে ফেলে আর কি, সেটা হইলো যে কোন একজন ধরেন আমার বা কোনো একজন ব্যবসায়ীর টাকা হইলো, বা আমার টাকা হইলো, আর আমার কাছে একটা মাওলানা আছে, আমার কাছে একটা টিচার আছে, আমি স্কুল খুলে দিলাম, কেন? কারণ একটা ডিমান্ড আছে, আমি সাপ্লাই দিচ্ছি। আমার যে কোয়ালিটি অফ এডুকেশন যে ধরে রাখতে হবে, সেই ধরে রাখার আসলে কোনো দরকারই নাই। কারণটা হইলো আমি বুঝতে পারছি যে গার্জেনদের আসলে ব্যাপারে কোনো নজর নাই। যথেষ্ট পরিমাণে মাওলানা আছে যারা হিফজ শিখাচ্ছে, যথেষ্ট পরিমাণে হিজাব পরা টিচাররা আছে, দাড়িওয়ালা টিচাররা আছে, বা স্কুল হয়ে গেছে। বাট এডুকেশনের জন্য যে ফোকাস, যে না আসলে আমার বাচ্চাদের ওভারঅল, নট টপ 5 স্টুডেন্টস, বাট ওভারঅল আমার যে একটা ব্যাচে 100 ছেলেমেয়ে পরীক্ষা দিচ্ছে বা দিল, তাদের আসলে এডুকেশনের কোয়ালিটিটা কি, সেটার আসলে কোনো অডিটের দরকারই নাই, প্রশ্নই আসে না। আমি হঠাৎ করে নিজেকে মনে করতেছি এটার থেকে, এটা আমার কাছে খুব রীতিমতো ভয় লাগে। হ্যাঁ, বিকজ আমি যদি বাংলাদেশে আজকে ঢাকাতে প্র্যাকটিক্যালি যদি আজকে আমি ইসলামিক স্কুলগুলোর শুধু এডুকেশন কোয়ালিটিকে অ্যাসেস করি, আমি কনভিন্স যে অনেক ইংলিশ মিডিয়াম স্কুল আসলে ইসলামিক স্কুলগুলোর থেকে বেটার এডুকেশন দিচ্ছে। পিওর আমি একাডেমিক এডুকেশনের কথা বলতেছি, which shouldn't be the case. ইউকেতে তো এই কেসটা না। এক্স্যাক্টলি, দিস ইজ ট্রু। এই জন্যই আসলে ওই যে আমি যেটা বললাম, আপনি যেটা বারবার বলছেন যে ডিমান্ডটা, আমি প্যারেন্ট হয়ে যখন আমি ডিমান্ড করছি, আমারও আসলে আই শুড বি এবল টু
সে যে আমার ডিমান্ডগুলো স্পেসিফিক্যালি কি কি, মানে আমিও যখন সুপারফিশিয়াল ডিমান্ড করব আমাকে যারা সাপ্লাই দেবে তারাও সুপারফিশিয়ালি কাজ করবে। এই জন্য আসলে এই এডুকেশনটা, এই ওরিয়েন্টেশনটা দুই পক্ষকেই দেওয়া দরকার। আমার পেরেন্টদেরকেও এটা বোঝা উচিত, আমাকেও এটা বোঝা উচিত। এবং এখানে একটা খুবই মানে চমৎকার একটা স্টেটমেন্ট, সেটা হচ্ছে কি যে ইমাম মালিক চার মাযহাবের ইমামদের একজন, ওনার মা যখন ইমাম মালিক ছোট ছিলেন তখন ওনার মা যখন একদম বিশাল সেই সময় যে বিরাট স্কলার, সেই স্কলারের কাছে ওইটাতে তাদের ইসলামিক স্কুল ছিল, সেখানে গিয়ে যে কথাটা বলছিল যে ইমাম মালিকের টিচারকে বলতেছেন যে আমি চাই আপনি অনেক দিন তাকে প্রথমে আদাব শিখান, আখলাক শিখান, পরে তাকে নলেজ শিখান, জ্ঞান শিখান। এই চিন্তাটা কিন্তু আমরা হারাই ফেলছি অ্যাজ আ প্যারেন্ট। হ্যাঁ, আমরা চাই হচ্ছে কি দেখতে যেন একটু জাকির নায়েক লাগে, মাথায় টুপি থাকবে, মুখে একটু কাঁচা কাঁচা দাড়ি থাকবে, টাকটুর উপরে প্যান্ট থাকবে, এই আউটার শেলটা আপনারা বানায় দেন। ভিতরে আখলাক যেমনই হোক, সালাম দিল কি দিল না, কি করলো না, কারে সম্মান করলো, আখলাক দিয়ে কি হবে? আমি যেন বলতে পারি আমার ছেলেটা পাগড়ি পরছে, আমি যেন বলতে পারি আমার মেয়েটা 18 বছর বয়স পর্যন্ত হিজাব পড়ছে, যদিও ভিতরে হয়তো তার ইসলামের প্রতি কোনো ভালোবাসা নাই, এবং সেখানে অপেক্ষা করতেছে কোন সময় হিজাবটা খোলা যায়, টুপিটা ছুঁড়ে মারা যায়, দাড়িটা শিফট করা যায়, বিদেশে চলে যাওয়া যায়। অর্থাৎ তার ভিতরে ইসলাম ঢোকে নাই, তার ইসলামের আখলাক নাই, কিন্তু বাইরে থেকে দেখতে যেন একটা জাকির নায়েক ফিল আসে, এটা একটা ইনস্টাগ্রাম পিকচার যেন আমি দিতে পারি, এটা একটু বানাই দিন। এটা আমি মনে করি আমাদের মতো প্যারেন্টসদের এটা একটা রীতিমতো এটা একটা ব্যাধি হয়ে গেছে, একটা অন্তরের ব্যাধি। আমি একটা মানে ওই রকম একটা বাবা মা হইতে চাই যেন আমি গিয়ে এটা একটু একটা রিলিজিয়াস শো অফ করতে পারি, কিন্তু এটাতে যেটা হয়েছে সেটা হচ্ছে কি যে স্কুলগুলো ওই দিকেই চিন্তা করে, এবং দিনের শেষে আখলাকের তো কোনো পাগড়ি নাই, সো ওইটা কোনো দরকারও নাই, ওটা বোধহয় এমনিই হয়ে যাবে, কিন্তু আসলে তো কোনো কিছু এমনি হয় না। আপনার এই কনসেপ্টটাকে যদি আমি আরেকটু মানে ব্রুটালি বলি, পেরেন্টদের এই অজ্ঞতাটাকে পুঁজি করেই স্কুলগুলো ওই রোলটা প্লে করছি, আমরা একটা মুনাফিকি রোল প্লে করছি সিম্পলি। কারণ আপনি যেটা বললেন যে ইমাম মালিকের মা যে দুইটা জিনিস চেয়েছিলেন, যে দুইটা জিনিস একটা বাচ্চা রেজ করতে, একটা পরিবার রেজ করতে হিউজলি ইম্পর্টেন্ট ইজ আর আখলাক অ্যান্ড আদব, চরিত্র এবং তার বেসিক ম্যানার্স অ্যান্ড এগুলো। এখন এই জিনিসগুলো আমি তো অ্যাজ এ পরিবার আমার পরিবারেই কালচার করছি না, আমার দরকার নাই। আমি ওই আমার যখন ড্রাইভার একটা 7টায় আসতে বলেছি, সে যখন 7:30টায় আসছে তাকে একটা সুন্দর বাংলা গালি দিচ্ছি আমার বাচ্চার সামনেই। আবার আমার ঘরে সারাদিন টেলিভিশন চলছে, আমার ঘরে সারাদিন আমি নিজে সারাদিন অনেক ব্যস্ত, সোশ্যাল নেটওয়ার্ক নিয়ে, সোশ্যাল মিডিয়া নিয়ে অনেক ব্যস্ত। গতকালকে আমার মার সাথে কথা হচ্ছিল, আমার মা আমাকে বলতেছিলেন যে, আমি বললাম যে আপনি কিভাবে এত সময় পাইতেন, 5টা বাচ্চা আপনার, প্রত্যেককে স্কুলে নিয়ে আসতেন, দিয়ে আসতেন, এবং বিকেলে আবার পড়তে যখন বসতাম, আই ডোন্ট রিমেম্বার আমার মা পাশে ছিলেন না আর আমি পড়তেছি। এবং তখন আমার বাকি 3 বোন বললো না, আমাদেরও মনে আছে আম্মু পাশেই বসতেন, তাহলে আপনি কয়জনের সাথে বসতেন, এটা কিভাবে সম্ভব ছিল? তখন আমার মা শুয়েছিলেন, মাথাটা একটু উঁচু করে আমাদের 3 বোনকে একসাথে বললেন, ওইটা ছিল না আমার হাতে, এই জন্য তোদের তো এখন ওইটা নিয়ে তোরা বেশি ব্যস্ত। তো এইটা একটা বিষয়, এটা আমার পরিবারে আমি এটা আছে। এখন আমি যদি প্যারেন্ট হয়ে বলি, আমাকে আসলে নিজেকে নিয়ে চিন্তা করা উচিত যে আমি চ্যালেঞ্জ করতে পারা উচিত একটা স্কুলকে, একটা লিডারকে, যে হ্যাঁ আমি আমার বাচ্চাকে নিয়ে আসছি আপনার স্কুলে, যে একটা ভালো মুসলমান হবে, যে আখলাকের দিক থেকে অনেক লফটি আখলাকের অধিকারী হবে, যে পার্সোনালিটি ওয়াইজ একটা মডার্ন একটা প্র্যাগম্যাটিক হিউম্যান বিইং হবে, সফিস্টিকেটেড একটা মানুষ হবে। আপনি তাকে এডুকেট করার জন্য আপনি কতখানি যোগ্য, আমি বোঝাতে পারছি? মানে এই জায়গাতে এসে আমাদের আরও অনেক কাজের, হোমওয়ার্কের বাকি আছে, রিসার্চের কাজ আছে। এটা গেল এই সাইড। আর ওই সাইডেও আমি অ্যাজ এ লিডার, আমি মানে এই জিনিসটা আমি জানি না কেন আমাকে অনেক ফ্রাস্ট্রেটেড করে ফেলে, যে আমি যখন একটা স্কুল রান করছি, আমি যখন একটা টিচার হিসেবে ক্লাসরুমে ঢুকছি, ফর এক্সাম্পল আমি একজন ভাইস প্রিন্সিপাল হিসেবে, এটা আমাকে খুব ভাবায় যে আমি একটা 30টা বাচ্চার একটা ক্লাসে আমি একটা টিচার ঢুকিয়ে দিচ্ছি, আমি কি জানি যে উনি হাউ মাচ এডুকেটেড হি অর শি ইজ? জাস্ট ওনার লিবাসে যদি আমি ওনাকে লিবাস দেখে খুশি হয়ে আমি ওনাকে ক্লাসে পাঠিয়ে দিই, তাহলে তো ওই লিবাসটাই হবে, আর কিছু হবে না। এবং এটাই হচ্ছে, এটা একটা অবিচার, এটাই হচ্ছে। এই বাচ্চারা তো বা প্যারেন্টস যে টাকাটা দিছে, সে তো আশা করে যে একটা
প্রপার এডুকেশনিস্ট বা প্রপার ট্রেন টিচার তাকে টিচিংটা করবে। এক্স্যাক্টলি। আমি একটা হঠাৎ করে মনে পড়ছে, যদিও কথাটা জানি না এটা এখানে কতখানি রেলেভেন্ট, আমার সাথে একজন মানুষের, উনিও আমার সাথে স্কুল এডুকেশন নিয়ে ওনার সাথে আমার পরিচয়, একদিন এই টপিকটা নিয়ে অনেকক্ষণ ওনার সাথে আমার ডিবেট হয়েছে। উনি আমাকে বলছিলেন যে আমরা যে পরিবেশে বড় হয়েছি, উনি মাদ্রাসায় পড়াশোনা করেছেন, ভালো নলেজেবল মানুষ, উনি বলছিলেন আমরা সারা জীবন জেনে এসেছি যে ওস্তাদের বাড়িতে কখনো যেতে হয় না, ওস্তাদকে সারাদিনের জন্য দেখতে হয় না, এটা নাকি ওনারা জেনে বড় হয়েছেন। ওস্তাদকে কখন দেখতে হয়? জাস্ট যখন সে তোমাকে পড়াচ্ছে তখন, তারপর চলে আসতে হয়, তার সংস্পর্শে বেশিক্ষণ থাকতে হয় না, কারণ তার সংস্পর্শে তুমি যতক্ষণ থাকবা ততক্ষণ তুমি তার ব্যাপারে বেশি জানবা অ্যান্ড এটার একটা রিস্ক আছে যে তুমি তাকে ইউ উইল স্টার্ট ডিসরেসপেক্টিং ইয়োর ওস্তাদ। আমি এটাকে স্ট্রংলি ডিসএগ্রি করি, কারণ আমার কাছে যেটা মনে হয় একটা কম্প্রিহেন্সিভ এডুকেশন ইজ হোলিস্টিক, ইট হ্যাজ টু বি হোলিস্টিক। আমার বাচ্চারা আমার টোটাল লাইফস্টাইলটা দেখা ডিজার্ভ করে, এবং সেই জন্য আমার লাইফস্টাইলটা নিয়ে আমার সেভাবেই কাজ করা উচিত, অ্যাজ এ লিডার অর অ্যাজ অ্যান এডুকেশনিস্ট, অ্যাজ এ টিচার, সেইভাবেই কাজ করা উচিত যেটাতে আমার বাচ্চারা আমার 24/7 আমাকে দেখলে তারা বরং উল্টা এটা বুঝতে পারবে যে দিস ইজ হাউ ইসলাম অ্যান্ড মডার্ন এডুকেশন শুড লুক লাইক, দিস ইজ হাউ আই শুড গ্রো আপ। এইটা বরং আরও বেশি করে দেখা উচিত, যেটার উল্টাটা আমাদের এখন হচ্ছে। আমি একজন টিচারকে আমার ইসলামিক স্কুলে এনেছি, উনি খুব ভালো ফিজিক্স পড়াচ্ছেন, খুব ভালো বাংলা পড়াচ্ছেন, ওনাকে আমি বাধ্য করেছি হিজাব পড়তে, কারণ এটা একটা ইসলামিক স্কুল। কিন্তু ওনার লাইফস্টাইল নিয়ে আমার কোনো কাজ নাই, কোনো হোমওয়ার্ক নাই, কোনো পড়াশোনা নাই, কিচ্ছু নাই, কোনো অবজেক্টিভও নাই ওনাকে আমার রিয়েল এডুকেশনে এডুকেট করার। কিন্তু এই টিচারটাই আবার বিকেলবেলা যখন আমার বাচ্চাদের জন্য কোচিং সার্ভিস দিচ্ছে, সেখানে শি ইজ জাস্ট অ্যানাদার ওমেন, জাস্ট অ্যানাদার ম্যান। তখন কিন্তু আমার বাচ্চা কনফিউজড হচ্ছে। আর তখন আমি বলছি যে না, আসলে টিচারকে দেখে শেখার কিছু নাই, সারাদিন টিচারের সাথে থাকার কিছু নাই। এটা আমার মতে এটা রং, কারণ আমি যেটা মনে করি এটা একটা হোলিস্টিক লাইফস্টাইল। আমার বাচ্চা আমার পুরোটা দেখবে। আমার যেই হাফেজ টিচাররা আমার ব্রাঞ্চে আছেন, ওরা তো অনেক একদম অলমোস্ট ফজরের পরেই চলে আসেন বাচ্চাদেরকে পড়াতে, এবং আমি দেখি ওনারা এটা নিয়ে কথা বলেন, ঘুম নিয়ে কথা বলেন, সকালে উঠে কি কি খেতে হবে, একটু হানি খাওয়া যায়, একটু খেজুর খাওয়া যায়, এগুলো নিয়ে কথা বলেন, লাইফস্টাইল নিয়ে কথা বলেন। কারো পার্সোনালিটি জিনিস যদি আমার কাছে মনে হয় যে এটা বাচ্চাদের ভিতরে একটু অন্যরকম ইম্প্যাক্ট করতে পারে, আমি সেটা নিয়ে কথা বলি। অনেকে পছন্দ করেন, অনেকে করেন না, কিন্তু আসলে দিনের শেষে বোথ পেরেন্টস অ্যান্ড দ্য এডুকেশনিস্টস সবাইকেই এটা ভাবা উচিত যে এটা আসলে কোনো ছোট্ট একটা কম্পার্টমেন্টালাইজ নলেজ না, যেটা আমি আমার বাচ্চাকে দিচ্ছি, হাফেজ বানিয়ে তাকে টুপ করে বের করে দিলাম আর ও বিশাল বড়, আপনি যেটা বললেন যে একদম জাকির নায়কের মতন দেখা গেল, তাহলে আসলে আনফর্চুনেটলি শুধু ওইটাই হবে, আর কিছু হবে না। এডুকেশন নিয়ে ইসলামিক স্কুলগুলো যতদিন পর্যন্ত এইভাবে হোলিস্টিক পার্সপেক্টিভে কাজ করতে না পারবে, ততদিন পর্যন্ত আনফর্চুনেটলি বাংলাদেশ হয়তো অনেক হাফেজ প্রডিউস করবে, কিন্তু আসলে ভালো মানুষ প্রডিউস করবে না। এখানে একটা জিনিস আমার কাছে মনে হয় যে লাস্টে যদি এই কথাটা আমি বললে আমি জানি আমি বিপদে পড়ব, বাট না বলে পারতেছি না, সেটা হচ্ছে কি যে আমিও চাই আমার দুইটা সন্তান হাফেজ হোক। আমি জেনুইনলি চাই, আমি স্বপ্ন দেখি, আল্লাহর কাছে দোয়া করি ইত্যাদি। এটা আমি চেয়েই আমি কথাটা বলতেছি। সেটা হচ্ছে যে অনেক মাওলানাদের জন্য যারা হাফেজ, যারা হিফজ শিখায়, তাদের কাছে এটা একটা সেলস টার্গেটের মতো হয়ে গেছে, যে টার্গেটটা মিট করলে তারা রিওয়ার্ডেড হবে, মিট না করলে তারা রিওয়ার্ডেড না। তাতে যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে এখানে একটা রকম অসুস্থ প্রতিযোগিতা হয়ে গেছে, যে বাবা মা চায় যে আমার বাচ্চাকে আপনি হাফেজ বানাই দিবেন, আপনি হাফেজ বানাইলে আপনি ভালো শিক্ষক, হাফেজ না বানাইলে আপনি খারাপ শিক্ষক। এখানে এই আন্ডারস্ট্যান্ডিংটাই নাই যে সব বাচ্চা হিফজ শেষ করতে পারবে না, স্পেশালি যখন বাবা মার এক্সপেকটেশন হচ্ছে কি যে সে জেনারেল লাইনেও বিশাল শিক্ষিত হবে, প্যারালালি সে হাফেজ হবে, এবং এখানে কোনো প্রবলেমই হবে না। বেশিরভাগ বাচ্চার পক্ষে সাইকোলজিক্যালি এই দুইটা প্রেশার একসাথে নেওয়া সম্ভব না, কিন্তু বাবা মা কোনো কিছু ছাড়বে না। এবং যদি হাফেজ এটা না করতে পারে, মানে শিক্ষক এটা না করতে পারে, এটা শিক্ষকের ব্যর্থতা। সো শিক্ষকের যে হাফেজ, তার একটা প্রেশার, যে স্কুলের সবাই তাকে প্রেশার দিবে যে ও আপনি কয়টা পাগড়ি পড়াইছেন, আপনি কয়টা মানুষকে বানাইছেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে অ্যাজ ইফ এখানে একটা প্রেশার সিচুয়েশন। আচ্ছা, এই প্রেশার সিচুয়েশনে প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে অনেক বাচ্চা যখন সে হাফেজ হইতে পারতেছে না, তখন শিক্ষক তাকে প্রেশার দেয়, কারণ তাকে প্রেশার দেওয়া হচ্ছে উপর থেকে,
বাবা মা তাকে প্রেশার দিচ্ছে, বাবা মা শিক্ষককে প্রেশার দিচ্ছে, এই সব কিছুর মধ্যে পুরা বাচ্চাটার জন্য এটা জিনিসটা, এই পুরো জার্নিটা সে শেষ করতে পারুক আর না পারুক, সে খালি অপেক্ষা করতেছে কবে এই কোরআন শরীফ তার থেকে দূরে যাবে, কবে সে আসলে এই কি বলবো মানে 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 হিফস প্রক্রিয়ার যে জেলখানা, কারণ সে দেখতেছে সে তাকে ভোরে আগে ঘুমাইতে হয়, সন্ধ্যার সময় কোরআন শরীফ পড়তে হয়, সে অন্য এডুকেশনে পিছিয়ে যাচ্ছে, তার হিফসও হচ্ছে না, সব মিলে একটা 11, 12, 13 বছরের কিছু বাচ্চার ক্ষেত্রে এটা সত্যি, তারা যে প্রেশারটাতে পড়তেছে সাইকোলজিক্যালি, এই প্রেশারে তারা ইসলাম থেকে অনেক দূরে সরে যাচ্ছে। আমরা হাদিস কোরআন থেকে যেটা জানতে পারি সেটা হচ্ছে যে যারা জান্নাতে যাবে, তাদের জান্নাতে যাওয়ার একটা বড় কারণ তাদের আখলাক এবং তাদের তাকওয়া, তাদের ঈমান। যারা জাহান্নামে যাবে তাদের একটা বড় কারণ হচ্ছে তাদের খারাপ আখলাক, তাদের খারাপ ঈমান, তাদের দুর্বল ঈমান এবং তাদের দুর্বল তাকওয়া। এখানে কিন্তু হাফেজ নাই যে জান্নাতে যারা বেশি যাবে তারা বেশি হাফেজ, তো যারা জাহান্নামে, অবশ্যই আমরা চাই যে বাচ্চারা হাফেজ হোক, আমি আমার 2-4 ক্ষেত্রে চাই, কিন্তু এই যে হিফজ বানানোর প্রক্রিয়াতে আমাদের এই চিন্তাটা নাই যে আসলে তো সব বাচ্চা হাফেজ হবে না। স্পেশালি যখন আমি ওই হিফসের যেই দৌড়, সেই দৌড়ের পাশাপাশি আমি ফুল জেনারেল এডুকেশনের প্রেশারটা দিচ্ছি, তখন এখানে আসলে কি হইতেছে, টোটাল ইকোসিস্টেমটাতে বাচ্চা একটা পার্ট, প্যারেন্টের ফল্টি এক্সপেকটেশন একটা পার্ট, এবং টিচার এবং স্কুলের একটা এক্সপেকটেশন এবং একটা প্রেশার, এই পুরো ইকোসিস্টেমটা কিন্তু একটা মানে এলোমেলো অবস্থা, আনহেলদি হয়ে যাচ্ছে। এটা আমাকে খুব আমাকে খুব বদার করে, স্পেশালি একটা 16 বছরের ছেলে যখন সেন্টারে এসে বলে কোরআন শরীফ তো আর পড়তে হয় না, আর যাই হোক কোরআন শরীফ তো আমাকে আর পড়তে হয় না, মানে এই জিনিসটা আমার কাছে মনে হয়, তাহলে এই যে বাবা মা এত স্বপ্ন দেখলো, 4 বছর 5 বছর পরে পাগড়ি পরাইলো, তারপরে 16 বছর বয়সের ছেলেটা বলতেছে যে যা খাফ ছেড়ে পাচ্ছে, কোরআন শরীফ তার পড়তে হয় না, তাহলে আলটিমেটলি পুরা যেই প্রসেসটা, যেই এডুকেশনাল প্রসেস, যেই স্ট্রেস, যেই ইনভেস্টমেন্ট, যেই সময়, সব কিছুর মধ্যে আমরা নিয়ে গেলাম, আলটিমেটলি কি আমরা এই মানসিকতাটা চাইছিলাম যে 16-17 বছর বয়সে আমার ছেলে বা আমার মেয়েটা বলবে যাক বাবা হাফ ছেড়ে পাচ্ছি, কোরআন শরীফটা তো আর পড়তে হয় না, তাহলে আলটিমেটলি তো সবই গেল, কি হইলো আলটিমেটলি? আমরা তো চাইছিলাম যে আমার বাচ্চাটা কোরআন প্রেমী হোক, সেখানে তো আলটিমেটলি পুরো প্রসেসটা, তাহলে তার মানে হ্যাঁ আমরা তো এটা বলতে পারি যে হ্যাঁ মানে হেদায়েতের মালিক আল্লাহ, অবশ্যই হেদায়েতের মালিক আল্লাহ, বাট আমাদের রোলটা অ্যাজ আ প্যারেন্ট, অ্যাজ আ টিচার, অ্যাজ আ স্কুল আমরা কতটুকু ঠিক মতো পালন করলাম, সেটা কিন্তু একটা বড় জায়গা, যেটা আমাদেরকে আসলে খুব অনেস্টলি সিনসিয়ারলি করতে হবে। মানে হাফেজ বানানোর তো একটা সেলস টার্গেট হইতে পারে না যে এতগুলা বোতল বিক্রি করতে হবে, এতগুলা সাবান বিক্রি করতে হবে, এতগুলা হাফেজ, এতগুলা ছেলেকে পাগড়ি পরাইতে হবে, এটা তো হইতে পারে, জিনিসটা তো এরকম না, এটা হচ্ছেও না। হ্যাঁ মানে সেটা হচ্ছেও না, এটা তো এরকম না। মানে একজন মানে মাওলানা যে একটা বাবা মাকে বলবে যে দেখেন ওর জন্য হয়তো বা এই সময়ে এটা না করলেই ভালো বা এই প্রেশার না দিলে ভালো, উনিও মনে করে যে আমি তো এটা বলা মাত্র এটা বুঝি আমার ব্যর্থতা, কারণ আমাকে স্কুলের থেকেও প্রেশার দিবে, বাবা মা প্রেশার দিবে যে আপনি পারেন নাই। হ্যাঁ, কিন্তু আসলে তো ব্যাপারটা এরকম না, বা এটা তো যে জিনিসটা কি বলবো ফরজ না বা ওয়াজিব না, সেটা তো আমি জোর করে ফরজ ওয়াজিব বানাইতে গেলে হয়তো বা আমি অনেক মানে ফান্ডামেন্টাল কিছু ভুল হয়ে যেতে পারে, আল্লাহ মাফ করুক। এখানে আমি একটা মজার একটা এক্সাম্পল দিই। ওদিন আমার একজন পরিচিত একজন হাফেজ, উনি বাচ্চাদেরকে হিফজ পড়ান, উনি আমাকে একটা বাচ্চার স্ট্যাটিস্টিক্স বুঝাচ্ছিলেন যে মিস এই বাচ্চাটাকে এখন যেভাবে আমরা আগাচ্ছি সেভাবে যদি ওর হিফজ করাই আমরা 45 বছর লাগবে, মানে ওর জীবনের 45টা বছর ধরে ওকে হিফজ করতে হবে, উইচ সেইজ যে ওর আসলে এটা দরকার নাই, ও পারছে না। এটা আপনার কথাটা ঠিক যে এটা না পারলে নাই, এটা তো আমাকে বুঝতে হবে। তবে এখানে আমি একটা জানি না পেরেন্টরা আমার এটা শুনলে কিভাবে আমার উপরে আসবে, আপনি যেটা বললেন যে মায়ের খাইতে পারি আমরা, আমার যেটা মনে হয় এখানে লায়ন পার্ট রোলটা প্লে করা উচিত পেরেন্টসদের। দুইটা ছোট্ট কথা একদম না বললেই পারছি না, আমার খুব পছন্দের দুইটা এক্সাম্পল। সেটা হচ্ছে হজরত ইসমাইল আলাইহিসসালামকে যখন অতটুকু একটা বাচ্চা ছেলেকে তার বাবা যখন বলেছেন যে বাবা আমার কাছে আমাকে আল্লাহ নির্দেশ দিয়েছেন যে আই হ্যাভ টু স্যাক্রিফাইস ইউ, কতটুকু একটা বাচ্চা কীরকম রিলেশনশিপ, মানে এটা আই অলওয়েজ আমাকে এটা সারপ্রাইজ করে যে কীরকম রিলেশনশিপ তার বাবার সাথে থাকলে পরে এবং কীরকম ট্রাস্ট অ্যান্ড তাকওয়া আল্লাহর উপরে থাকলে পরে ওইটুকু একটা বাচ্চা ছেলে বলতে পারে গো ফর ইট। এবং আরেকটা এক্সাম্পল হচ্ছে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের এক্সাম্পল, এটা আমরা সবাই বলি ওয়াইড স্প্রেড একটা এক্সাম্পল। সেটা হচ্ছে ওরকমই তো 8-9 বছর বয়সে তো উনি হারিয়ে গিয়েছিলেন, মানে ওনাকে সরিয়ে ফেলা হয়েছিল বাবার থেকে, ওই অতটুকু এডুকেশন, প্যারেন্টাল এডুকেশন, ওইটুকু দিয়ে এই ছেলেটা কি না করেছে, মানে
সূরা ইউসুফ আমার কাছে লাগে যে কোরআনের সবচেয়ে বিউটিফুল একটা সূরা, বারবার এটা আমি পড়ি। মানে এরপরে উনি ওখান থেকে রিকাভার করা, ক্যারেক্টারকে সেভ করা, একটা পুরো একটা রাষ্ট্র পরিচালনা করা, ইনসাফ প্রতিষ্ঠা করা, এই সমস্ত জায়গায় ওই এতটুকু বাবা মায়ের এডুকেশন যতটুকু উনি পেয়েছিলেন, এরপরে তার পান নাই। এরকম একটা ছেলের জন্য বকে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া খুবই স্বাভাবিক। এটা ঠিক যে একটা ডিভাইন ব্লেসিং ওনার উপরে সবসময় ছিল, কিন্তু এগুলো আল্লাহ আমাদের জন্য তো এক্সাম্পল হিসেবে রেখেছেন, এই জন্যই যেন আমরা শিক্ষা নিতে পারি। তাহলে আমার কাছে সবসময় মনে হয় যে আমরা যারা চাচ্ছি আমার ঘরে একটা হাফেজা হবে, তাহলে আমার পেরেন্ট হিসাবে কতখানি মজবুত কানেকশন, হোমওয়ার্ক, রিলেশনশিপ বিল্ডিং এবং আমার ফ্যামিলির কিছু ভ্যালু এস্টাবলিশ করা দরকার অ্যাজ এ ফ্যামিলি, যেখানে আমি আমার বাচ্চার সাথে এত সুন্দর একটা র্যাপোতে থাকবো যে আমি বুঝতে পারবো আমার বাচ্চার কোথায় ও আসলে আলটিমেটলি কতটুকু ওকে দিয়ে হবে। ফাইন, আমার বাচ্চাকে দিয়ে হিভস হচ্ছে না, এখানে তো প্রেশার করার কিছু নাই। আমি কেন আমার বাচ্চাকে ইসলামিক্যালি একটা সাউন্ড অথবা ভালো মুসলমান বানাচ্ছি না, একটা সাউন্ড হিউম্যান বিং বানাতে হেল্প করছি না? সেটা তো আমার আগের কাজ। হাফেজ বানানো আমার বেসিক কাজ না। ওই জায়গাতে এসে আমার কাছে যেটা মনে হয়, পেরেন্টদেরকে আসলে বড় রোলটা প্লে করা উচিত। তারপরে আমি স্কুলের কাছে যাব, তারপরে আমি ইনস্টিটিউশনে যাব যে হ্যাঁ আমি রেডি, আমি আমার এন্ডে এই কাজগুলো করছি, এখন আপনারা অ্যাসেস করেন আমার বাচ্চা কোনটা পারবে, শেষ। কিন্তু এখানে বাবা মাদের কিছু বাবা মাদের এমন একটা আনফর্চুনেট ওরিয়েন্টেশন হয়ে গেছে যে তারা হাফেজ না, তারা ইসলামিক স্কুলে পড়ে নাই, তারা 30-35 বছরে গিয়ে ধার্মিক হয়েছে, কিন্তু তারা নিয়ত করে ফেলছে, এই যে নিয়ত করে ফেলছে রে ভাই আল্লাহ রে, যে তার বাচ্চা হাফেজ হবে, নিয়ত তো হয়ে গেছে, এখন হইতেই হবে। ইয়াহিয়া ভাই আমি তো নিয়ত করে ফেলছি, ভাই নিয়ত করে ফেলছেন, এই দায় তো আপনার, আপনি হাফেজ হন, আপনি নিয়ত করছেন, আপনার নিজের ব্যাপারে আপনি নিয়ত করেন, আপনার সন্তানের ব্যাপারে আপনি নিয়ত করেন যে তাকে আপনি মুত্তাকি বানাবেন, আপনার সন্তানের ব্যাপারে নিয়ত করেন যে তাকে আপনি এহসান শিখাবেন, হ্যাঁ, তার ইমানটা যেন ভালো হয়। অবশ্যই আমি আবারও বলছি, আমি বাবা হিসেবে চাই আমার 2টা ছেলে হাফেজ হোক, কিন্তু যখন সে কোনো কারণে যদি একজন হাফেজ হইতে না পারে, বা যদি আবার আরেকটা বিষয় আছে, হিফ ধরে রাখা কিন্তু অনেক কঠিন, কারণ আপনাকে তো শুধু হাফেজ তো মনে করেন 4-5 বছরে হইলো, তাকে ধরে রাখতে হবে, কিন্তু তাকে যদি আমি একটা জিনিসটা ফিল করে যে সে যদি কোনো কারণে হাফেজ হইতে না পারে বা ধরে রাখতে না পারে, আমি যদি ফিল করে যে সে একটা ব্যর্থ সন্তান, এবং তখন অনেক সময় তার কাছে পুরো ইসলাম জিনিসটাই অনেক কঠিন মনে হয়, অনেক বেশি ডিফিকাল্ট মনে হয়, এবং তখন যখন এই বদহজমটা হয়, এই বদহজমটা হচ্ছে গিয়ে যে যেখানে আমরা আমাদের সেন্টারে কিছু হাফেজ পাই যারা আনফর্চুনেটলি নাস্তিকের মতো হয়ে গেছে, নাস্তিকের মতো কথা বলছে, যেটা আমাদের খুব কষ্ট দেয়, যে একটা ছেলে যার বাবা মা এত ধার্মিক যে 8 বছর বয়সে হিফজ করা স্টার্ট করলো, 12-13 বছরে শেষ করলো, 16-17 বছরে সে নামাজ পড়তে চায় না, কোরআন পড়তে চায় না, তার কোনো এগুলোর প্রতি কোন মায়া ভালোবাসা কিচ্ছু নাই, তখন আমাদেরকে কষ্ট দেয়। এবং অনেক আলেম বা মাওলানা আমাকে এই কথাগুলো বলতে নিরুৎসাহিত করে, কারণ তারা বলে ফিতনা ছড়াবে, সমাজে মানুষ কোরআন বিমুখী হবে ইত্যাদি। কিন্তু আমার কথা হচ্ছে কি যে এগুলো তো আমাদের সমাজের রিয়েল চ্যালেঞ্জ, আমরা যদি চ্যালেঞ্জগুলোকে অ্যাড্রেস না করি, আমরা তো আমাদের যে সিস্টেমগুলো সেগুলোকে আমরা ইমপ্রুভ করব না। আমাদেরকে তো একটা প্রবলেম হলে সেটাকে সলভ করতে হবে, ফেস করতে হবে। অবশ্যই আমাদের দেশে মাশাআল্লাহ অনেক হাফেজ হচ্ছে, সবচেয়ে উৎসাহের কথা হচ্ছে মানুষের ইসলামের ব্যাপারে আগ্রহ বাড়তেছে, কোরআনের ব্যাপারে আগ্রহ বাড়তেছে, কোরআনের প্রতি ভালোবাসার জন্যই তো মানুষ হাফেজ বানাতে যাচ্ছে, which is fantastic, but at the same time এখানে আমাদেরকে আসলে সত্যিকার অর্থে চিন্তা করতে হবে যে আমাদের আসলে ইসলামিক স্কুলগুলা কতটুকু ইসলামিক, এবং আমরা যে আমাদের প্যারেন্টিংটা সত্যিকার অর্থে কতটুকু ইসলামিক প্যারেন্টিং হচ্ছে। সুস্থ সম্পর্ক খুঁজতে খুঁজতে মানুষের অসুস্থ হওয়ার মতো অবস্থা। জরিপ বলছে বাংলাদেশে যত বিয়ে হয় তা প্রথম 10 বছরের মধ্যে 32% ডিভোর্স হয়ে যাচ্ছে, আবার যারা বিয়ে করছে তারা 10 বছরের মধ্যেই তার 57% মনে করছে তারা ভুল মানুষকে বিয়ে করছে। আমাদের আজকের ভিডিওর স্পন্সর পালকি, যে আপনার এই সমস্যাটাই সমাধান করবে। আপনি যদি প্রবাসী হন অথবা আপনি যদি বাংলাদেশি এমন কেউ হন যে প্রথমবার বিয়ে অথবা ডিভোর্সের পরে আবার বিয়ের চিন্তা করছেন, চেক আউট পালকি। এখানে একটা আপনি যেহেতু একটা স্যাড একটা পার্সপেক্টিভ বললেন, আমি এটার সাথে আরেকটু অ্যাড করতে চাই। আনফর্চুনেটলি যদিও আমি কোনো রিলিজিয়াস স্কলার না, আমার জ্ঞান খুবই কম, কিন্তু এডুকেশন নিয়ে যেহেতু কাজ করছি আর যেহেতু বয়স হচ্ছে, আমি এমন অনেক
ইসলামিক এডুকেটরকে দেখেছি যিনি স্কুলে হিফজের জন্য বাচ্চাদেরকে লিড করার জন্য হোক, যেভাবেই হোক, ইসলামিক টিচার হিসেবে হোক, খুব ভালো রোল প্লে করছেন। উনি অ্যাজ এ হাজব্যান্ড মিজারেবলি ফেল করছেন। উনি অ্যাজ এ ফাদার ভয়ঙ্কর একটা আতঙ্ক বাচ্চাদের জন্য, বাসায় গিয়ে মারছেন বাচ্চাদেরকে। কেন তোমার আজকে 10 পাতা কোরআন মুখস্থ হলো না, কেন তোমার ওইটা হলো না। উনি অ্যাজ এ কমিউনিটি পার্সন প্রচণ্ড রকমের আনসোশ্যাল, কমিউনিটিতে ওনার কোনো কন্ট্রিবিউশন নাই। এই জায়গাগুলোতে আমরা যে ফেল করছি, এটাই তো বোঝা যায় যে আমি ইসলামিক স্কুলে কি প্রডিউস করছি। 10 বছর পরে বা 20 বছর পরে বা 30 বছর পরে আমার এখান থেকে 500টা বাচ্চা আমি হাফেজ করে বের করলাম, এদের সোশ্যাল রোলগুলা কি হবে। এই যে এত সুন্দর একটা হোলিস্টিক লাইফস্টাইল আমি ওদেরকে শেখানোর কথা ছিল, আমি একটা প্রতিবেশী হিসেবে কেমন রোল প্লে করার কথা, একটা মাহরাম আত্মীয় হিসেবে, নন মাহরাম আত্মীয় হিসেবে আমার ঘরের, আমি যদি পুরুষ হই আমার ঘরের মহিলাদের সামনে আমার পার্সোনালিটিটা কেমন হওয়ার কথা, আমি একটা ভাই হিসেবে সম্পত্তি নিয়ে আমার বোনদের সাথে আমার রোলটা কেমন হওয়ার কথা, আমি একটা বাবা হিসেবে আমার মেয়ের জন্য কেমন ছেলে চুজ করার কথা, আমি একটা বাবা হিসেবে আমার ছেলের জন্য কেমন ঘর থেকে মেয়ে আনার কথা। এই জায়গাগুলোতে যখন আমি আটারলি ফেল করব একটার পর একটা, কিন্তু আমি আবার খুব আপহোল্ড করব নিজেকে, বিকজ দ্যাট জাকির নায়েক সিনড্রোম, আমি এ ভেরি গুড ইসলামিক স্কলার, এইটাতে কিন্তু আসলে এই ধোপটা কিন্তু আসলে বেশি দিন টিকবে না। মানুষ আস্তে আস্তে সচেতন হচ্ছে। আপনি যেটা বললেন, বাংলাদেশের মানুষ শুধু ইসলাম লাভিং হচ্ছে তাই কিন্তু না, বাংলাদেশের মানুষ ইসলামের ব্যাপারে সচেতনও হচ্ছে, আগের থেকে অনেক অ্যাওয়্যার হচ্ছে, তারা পড়াশোনা করছে। তো ওই জায়গাটাতেও কিন্তু আসলে আমার কাছে যেটা মনে হয়, আমরা যদি সত্যিকারের ভিশনারি এডুকেশনিস্ট হতে না পারি, তাহলে এইভাবে আস্তে আস্তে আমরা ফেল করা শুরু করব। এইটা বন্ধ করার জন্যই আসলে বোথ পেরেন্টস অ্যান্ড স্কুলস শুড ওয়ার্ক টুগেদার। এখানে আমার একটা বড় রোল আছে প্লে করার। এখানে আমি এডুকেশনিস্ট হিসেবে আমি নিজে অ্যাজ এ মুসলিম ফাদার, অ্যাজ এ মুসলিম হাজব্যান্ড, অ্যাজ এ মুসলিম কমিউনিটি লিডার, আমি কেমন করে নিজেকে প্রেজেন্ট করছি, এটা দিয়েই আমাকে ডিফাইন করতে যদি আমার সোসাইটি না পারে, তাহলে আনফর্চুনেটলি আমি লিডার হিসেবে ওই জায়গাতে আগেই ফেল করে বসে আছি। এই জিনিসগুলোতে আমি যে ঘুরে ফিরে নিচে অন্ধকার, এক্স্যাক্টলি, মোমবাতির নিচে অন্ধকার। আমি ঘুরে ফিরে কেন এই পলিসি মেকিং জায়গাতে আসি, কারণ আমি এই জায়গাটাতে বাংলাদেশের ইসলামিক স্কুলগুলোতে এখনও একটা বিরাট বড় ফাঁকা জায়গা দেখতে পাই, একটা ভ্যাকুয়াম। এখানে কিচ্ছু নাই, কোনো চিন্তা নাই, কোনো কিছু নাই। আমরা জাস্ট ওই কি বলবো এটাকে, একটা ওই যে পুতুলের পেছনে যে একটা চাবি থাকতো, ছোটবেলায় আমরা খেলতাম, চাবি ঘুরিয়ে ছেড়ে দিতাম, পুতুলটা কিছু দূর গিয়ে বন্ধ হয়ে যেত, আমরা ওরকম করে চলছি এখনো পর্যন্ত। আমরা বাই প্রিন্সিপাল, আমি জানি না আমি কি প্রডিউস করতে চাই, শুধু হাফেজ প্রডিউস করা, এটা ইসলামিক স্কুলের লক্ষ্য হতে পারে না, একদমই না। এটা একটা বাই প্রোডাক্ট হিসেবে আমার কাছে আসবে। কিন্তু আমার বাচ্চারা, এই যে আমি এখন কি ফিউচার মুসলিম লিডার তৈরি করতে হবে। এক্স্যাক্টলি, ওদিন আমি বাসায় কথা বলছিলাম এটা নিয়ে, যে দেখেন একটা মালয়েশিয়ার জন্য একজন মাহাতির মোহাম্মদই যথেষ্ট ছিলেন একটা সময় পর্যন্ত। উনি মালয়েশিয়াকে কিভাবে আধুনিকায়ন করেছেন, কিভাবে উনি ভিশনারি বানিয়েছেন, সেটার উপরে বেস করে এখনকার লিডারশিপ চলছে। একটা দেশ, একটা কমিউনিটি, একটা জাতিকে তুলে ধরার জন্য ওই রকম একজন কেপেবল লিডার আমি আমার স্কুলে প্রডিউস করার মতন রেসিপি বানাচ্ছে কিনা, সেটা আমার জন্য বেশি ইম্পর্টেন্ট রাদার দেন আমার বছর শেষে কয়টা হাফেজ আমি প্রডিউস করছি, বছর শেষে কয়টা হাই অ্যাচিভার অ্যাওয়ার্ড আমি নিয়ে ডেইলি স্টার থেকে থেকে ব্রিটিশ কাউন্সিল থেকে নিয়ে আসছি। এগুলো কিচ্ছু না। এই জন্য আমার কাছে বারবার মনে হয় যে এই কথাটা দিয়ে আমি শেষ করতে চাই যে ইসলামিক স্কুলগুলোকে, কারণ আমি অন্য স্কুলগুলোকে ইসলামিক স্কুল থেকে আলাদা করছি এই জন্য যে ইসলামিক স্কুলস হ্যাভ আ ভিশন, তারা একটা ভিশন নিয়ে কাজ করছে, তারা মিশনারি ইনস্টিটিউটস, তাদের একটা পলিসি থাকা উচিত। আমি মাঝে মধ্যে মোহাম্মদপুরে থাকি, তো মোহাম্মদপুর দিয়ে যখন যাই, আসাদ এভিনিউতে ঢুকলে হাতের বাম দিকে ওদের যে ক্রিশ্চিয়ান যে প্রপার্টি, যে পরিমাণ ল্যান্ড, তাদের ফার্ম গেটে যে পরিমাণ ল্যান্ড, এবং এগুলো আজকের করা না, এগুলো বাংলাদেশ স্বাধীন হওয়ার বহু আগে ব্রিটিশ আমল থেকে তারা এই হোমওয়ার্ক করেছে, এই রিসার্চ করেছে, এবং আজকে তারা এই জায়গায় এসেছে। আজকে হলিক্রস একটা ব্র্যান্ড। এই যে এইভাবে ভিশনারি কাজ করা, যে আজ থেকে 50 বছর পরে আমাদের এই ইসলামিক স্কুলগুলোর প্রোডাক্টসগুলো বের হয়ে
where we see them, এইভাবে যদি আমি কাজ না করতে পারি তাহলে আনফর্চুনেটলি আমার একজন খুব ক্লোজ একজন বন্ধু উনি এই কথাটা বলেন, যারে বাংলাদেশের আনফর্চুনেটলি আমি এটা কোট আনকোট এর কথাটা জাস্ট কথার কথা হিসেবে বলছি, যে বাংলাদেশের মাদ্রাসা বেশিরভাগ জায়গায় মাদ্রাসাগুলো এমন প্রোডাক্ট বানায় যে ওরা ওই মাদ্রাসা থেকে একটু দূরে গিয়ে একটা টুল নিয়ে একটা মাইক নিয়ে বসে বসে দানের টাকা চায় সারাদিন, এর বেশি কিছু না। আনফর্চুনেটলি এরকম শর্ট ভিশন যদি আমরা হই, আগামী 50 বছর পরে আমরা আরও শোচনীয় জায়গায় থাকবো। এই জন্য আমার কাছে সবসময় এটা মনে হয় যে পেরেন্ট হই, এডুকেশনিস্ট হই, আমরা একসাথে কাঁধে কাঁধ মিলায় কাজ করতে হবে। এবং এখানে সবার আগে পলিসির জায়গায়, পলিসি মেকিংয়ের জায়গায়, ভিশনারি হওয়ার জায়গায় এই রুব্রিক্সগুলো সেট করার জন্য এক টেবিলে আসতে হবে আমাদের। এখানে মানে খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আপনি এটা না বললে আমার মানে কি বলবো, মানে দুপুরে লাঞ্চ করতে কষ্ট হয়ে যাবে, কথাটা বলতেই হবে আমার, এখন কিছু করার নাই। সেটা হচ্ছে যে ইউকেতে যখন মুসলমানরা গেল, ইভেন অস্ট্রেলিয়ান ইসলামিক স্কুল আমি বলবো, পার্টিকুলারলি লন্ডনের কথা না বললে না, যে ওদের ইসলামিক স্কুলের যে কোয়ালিটি সেইটা ওদের দেশের সব যারা খ্রিশ্চানও তারাও মানে যে ইসলামিক স্কুলের একটা বিশাল ভালো কোয়ালিটি আছে, এডুকেশনের স্ট্যান্ডার্ড খুব ভালো। বাংলাদেশে অনেক সময় এই মানে দেখি যে ইসলামিক কমিউনিটি থেকে হাউকাও আসে, এই খ্রিশ্চান মিশনারিরা এই করছে ওই করছে, জোর করে নিয়ে গেছে। বাবা, বাংলাদেশের ইসলামিক কমিউনিটিকে একটা নটরডেম কলেজ তৈরি করতে পারে নাই? আমরা কি আরেকটা সেন্ট জোসেফ স্কুল তৈরি করতে পারি নাই? ওরা আমাদের দেশে আসছে, ওরা ওদের কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করে বইলেই নটরডেম স্কুল, সেন্ট জোসেফ স্কুল, হলি ক্রস স্কুল ওই জায়গায় যেতে পারছে। তাদের প্রবলেম না আমি বলতেছি না, তাদের কোনো ইন্টারনাল কোনো প্রবলেম নেই আমি বলছি না, কিন্তু জিনিসটা হচ্ছে যে দিনের শেষে এক্সিলেন্স টেকে, এটাই হলো কথা। লন্ডনে ইসলামিক স্কুল টেকছে এক্সিলেন্সের জন্য, বাংলাদেশের নটরডেম কলেজ টেকছে এক্সিলেন্সের জন্য, এবং আমাদের ইসলামিক স্কুলগুলোর ওই এক্সিলেন্সে অনেক ঘাটতি, এবং ওই এক্সিলেন্সে এডুকেশন খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, স্ট্যান্ডার্ড অফ এডুকেশন খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। দেখতে জাকির নায়ক লাগে কিনা এটা ইম্পর্টেন্ট পার্ট, ইম্পর্টেন্ট হচ্ছে ভিতরে তার ম্যাটেরিয়াল কতটুকু আছে, জেনুইনলি সে কতটুকু একদিকে ইসলামকে ভালোবাসে, আরেকদিকে সে কতটুকু আসলে এডুকেশনাল এক্সিলেন্স তার আছে। ওই যে আসল জায়গা, ওই আসল জায়গায় আমরা ভাবচক্কর দিয়ে একটা মানে ইসলামিক একটা মেয়েকে সুন্দর হিজাব পরানো একটা ওই পুতুলের মতো দেখতে একটা লিফলেট বানায় কোনো লাভ নেই, আলটিমেটলি ওই জিনিস টেকবে না। সো ঢাকা শহরের একটা আমাদের ম্যাপের একটা বিশাল জায়গা কিন্তু আসলে খ্রিস্টান মিশনারিদের, এবং এইটা তাদের মানে অ্যাটলিস্ট এডুকেশন সেক্টর আমি বলতে পারি তাদের এক্সেলেন্স দিয়ে তারা জায়গাটাকে নিছে। তারা ওইটা মানে এখানে কোনো মানে ধানাই ফানাই নেই। আমি বলতেছি না খ্রিস্টান মিশনারিরা যা করে সব ভালো করে, আমি যেটাকে জাস্টিফাই করতেছি না, বাট আমি যেটাকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি যে এডুকেশনাল এক্সিলেন্সের কোনো বিকল্প নাই মানে ইসলামিক স্কুলগুলোর জন্য। এক্স্যাক্টলি আমি আপনার কথা শুনতে শুনতে একটা এক্সাম্পল মনে পড়ছিল যে টার্কির এডুকেশন মুভমেন্টটা, ইসলামিস্টদের এডুকেশন মুভমেন্টটা নিয়ে যদি কেউ পড়াশোনা করে তাহলে দেখবেন না প্রায় অ্যারাউন্ড 100 ইয়ার্স, প্রায় 100 বছর সেখানে সেকুলারিজম ছিল, খুব স্ট্রংলি ছিল, পাওয়ারফুলি সেকুলারিজম স্টাবলিশ ছিল। সেই জায়গা থেকে ইসলামিস্টরা যখন তারা চিন্তা করলো যে আমরা পলিটিক্যাল ফিল্ডে পারছি না, তখন ওরা দে স্টার্টেড ওয়ার্কিং উইথ এডুকেশন, অ্যান্ড হাউ ওয়ান্ডারফুলি তারা নিজেদেরকে ইভলভ করেছে অ্যাজ মডার্ন এডুকেশনিস্টস। আমি ইসলাম নিয়ে কাজ করছি না করছি সেটা আমার মাথার ভেতরে, এটা কাউকে আমার দেখানোর দরকার নাই। এবং কিছু কিছু ক্ষেত্রে এনাদেরকে দে গেভ আপ দেয়ার ড্রেস আপ, দে কম্প্রোমাইজড উইথ দেয়ার রিলিজিয়াস অ্যাটায়ার, তারপরে ওনারা ওখানে টিকে থেকেছেন। এবং এই জন্য আজকে ইভেনচুয়ালি ইসলামিক কমিউনিটি এক্স্যাক্টলি তো এই যে ইন্টেগ্রিটিটা এডুকেশন নিয়ে কাজ করার। আমি একটা ইসলামিক স্কুলের লিডার, আমি গিয়ে আমার টিচারকে জাজ করছি, ওই কোন একটা পেরেন্ট এসে আমাকে উল্টাপাল্টা কথা বলেছে, এই জন্য আমি গিয়ে আমার টিচারকে, আমার এডুকেশন কোয়ালিটিকে জাজ করছি। আমি গিয়ে আমি স্কুল ধরে নিলাম আমি প্রিন্সিপাল বা আমি হেড, আমি চেয়ারম্যান, আমি ভাইস চেয়ারম্যান, হোয়াট এভার, আমি গিয়ে আমার টিচারকে জাজ করছি, আমার কিছু আমি যেটা বলতে চাচ্ছি আর কি, শর্ট ভিশন কোনো একটা কথা আমার কানে আসছে সেটা নিয়ে জাজ করছি। কেন এটা হচ্ছে? বিকজ অ্যাজ এ লিডার আই ল্যাক দোজ স্কিলস, যেটা দিয়ে আমি আমার ইনস্টিটিউশনকে অ্যাসেস করতে পারবো। ইউনিফর্ম দিয়ে আমি আমার স্কুলকে অ্যাসেস করতে পারি না। কয়টা হাফেজ প্রডিউস হয়েছে এটা কিচ্ছু না, এটা জাস্ট ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়া।
তাই না? ওই রকমভাবে লিডারশিপ তৈরি করতে হবে, ওই রকমভাবে প্রিন্সিপালের জায়গায় একটা মুতমাইন হতে হবে, একটা কনসেনসাসে আসতে হবে যে হ্যাঁ আমরা এই 10টা প্রিন্সিপাল চাই। এগুলোতে আমরা ওই যে গুড স্কুল অডিট যেটাকে আমি বলেছি একটু আগে, ওইভাবে আমার স্কুলকে অ্যাসেস করার স্কিলস অ্যান্ড রেজিলিয়েন্স আমার ভেতরে থাকতে হবে অ্যাজ এ লিডার, তাহলে আমি এটাকে স্টাবলিশ করতে পারবো। আদারওয়াইজ যেটা হবে ওই র্যান্ডম পিক দিয়ে আসলে পলিসি দিয়ে আসলে ইসলামিক স্কুলগুলো সাস্টেন করতে পারবে না। থ্যাংক ইউ আপা আপনার সময়ের জন্য। আমরা অ্যাটলিস্ট ডেফিনেটলি এটার মধ্যে আরও অনেক পয়েন্টস ছিল আপনার শেয়ার করার বা আমারও শেয়ার করার, বাট অ্যাটলিস্ট আমার কাছে মনে হচ্ছে নেসেসারি কনভারসেশন, যেই কনভারসেশন আমি মনে করি যে পুরো টোটাল ইকোসিস্টেমের সবচেয়ে ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় ইম্পর্টেন্ট হচ্ছে প্যারেন্টসদের সজাগ হওয়া উচিত যে আমি আসলে কি চাচ্ছি। আমি ইসলামিক স্কুল চাচ্ছি, কিন্তু আমি আসলে ইসলামিক স্কুল এবং আমি আমার বাচ্চাকে ইসলামিক বলতে আসলে কী বুঝি, সেই জায়গাটায় যখন আমাদের ক্ল্যারিটি থাকবে এবং এখানে কোনো শোষা না হয়ে জেনুইন আমরা তাকওয়া, ঈমান, পৃথিবীতে কি দরকার, স্কিল মানে এডুকেশনের কোয়ালিটি মূল জায়গায় যখন আমরা কথা বলবো, আলোচনা করব, তখন আমরা আসলে আমাদের ইসলামিক স্কুলগুলাও তখন ওই জিনিসটা আমাদের যখন ডিমান্ড ঠিক থাকবে, কারণ আমরাই প্যারেন্ট হিসেবে আমরাই কিন্তু আসলে এখানে কাস্টমার, সো ক্লায়েন্ট, যখন আমাদের ডিমান্ড ঠিক থাকবে তখন অটোমেটিক্যালি ইসলামিক স্কুলগুলো সাপ্লাই দেওয়ার জন্য ওইভাবে করে কোয়ালিটিটাকে গুছায় নিয়ে আসবে ইনশাল্লাহ। সো থ্যাংক ইউ আপা আপনার সময়ের জন্য, এবং ইনশাল্লাহ আপনার স্বপ্নগুলো পূরণ হোক, আল্লাহ বারাকাত দিক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।